এই পেজে গেছিলাম দেখতো। আচ্ছা আমি দেখতেছি, শেয়ার দিলে। হ্যালো, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও তো। সাউন্ড ক্লিয়ার নাকি একটু কমেন্ট করে জানাও তো তোমরা। আচ্ছা, ওয়াইফাই এর এই অবস্থা কেন? সবাই একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি, একটু কমেন্ট করে জানাও তো আমাকে। আর সবাই হচ্ছে আজকে লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দিও আর কি। উপরে মনে হয় এটা আসতেছে একটু হালকা, একটু কাছে কাছে। হুম হুম, এবার ওকে মোটামুটি। সো সবাই আর কি একটু লাইভটা শেয়ার করে দিও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও দ্রুত। আসতে একটু লেট হয়ে গেল আর কি, প্রতিবারের মতো। সমস্যা নাই। আজকের এই অর্গানিক কেমিস্ট্রি ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে চেষ্টা করব খুবই মোস্ট ইম্পর্টেন্ট সলভ মানে কোশ্চেনগুলো সলভ করার। এবং এই ক্লাসটার আচ্ছা আমি একটু দেখি সাউন্ডটা ক্লিয়ার নাকি আমার। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে আর কি। আর আজকের যে ক্লাসটা হবে এটা লেকচারের শিটের পিডিএফটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তোমরা যারা এই লাইভটা শেয়ার করবে এবং এটা স্ক্রিনশটটা দিবা আর কি। আর এই স্লাইড থেকে ইনশাল্লাহ অনেক কিছু কমন পাবা। আমি আশা করি যে মোস্ট অফ দ্য এমসিকিউ এখান থেকেই কমন পাবা আর কি, বুঝছো? তো সবাই আর কি একটু লাইভটা শেয়ার করে দিও। এখন বাজে কয়টা? 10টা 40 বাজে। আমরা 42 ইনশাল্লাহ শুরু করে দিব আর কি। সো সবাই আমার একটু লাইভটা শেয়ার করে জানাও যে হ্যাঁ শেয়ার ডান, তারপর আমি শুরু করবো ইনশাল্লাহ, বুঝছো? কারণ ক্লাসটা যেহেতু ফ্রি নিচ্ছি, তোমাদের অবশ্যই কন্ট্রিবিউশন থাকতে হবে এখানে, নাহলে কিন্তু এরপর থেকে ফ্রি ক্লাস আসবে না। তো সবাই একটু শেয়ার করে দাও। তো তোমাদের ডেট তো কিন্তু দিয়ে দিছে, ডি ইউনিটের ডেট দিয়ে দিছে। ছাত্রদের হচ্ছে তোমার বা যারা ছেলে আছো তোমাদের পরীক্ষা হচ্ছে 9 তারিখে, আর মেয়েদের এক্সাম হচ্ছে 10 তারিখে। সো বুঝতেই পারতেছো যে টাইম আর বেশি নাই ভাই, আজকে অলমোস্ট 29 তারিখ। সো 8 দিন আসছেন। আচ্ছা আচ্ছা, নেট একটু মনে হয় প্রবলেম করতেছিল আর কি, এখন আশা করি ক্লিয়ার। সো সবাই আর কি একটু লাইভটা শেয়ার করে দিও এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। 42 অলরেডি বেজে গেছে। আমি একটু শেয়ার করে দিই গ্রুপগুলোতে, দিয়ে দে তো @. তোমাদের হচ্ছে রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট আর একটু শেয়ার করে দাও সবাই। আচ্ছা। একজন কমেন্ট করছে, ভাইয়া শুধু বলে ফ্রিতেই, ফ্রি ক্লাস আসবে না, পরে সব ফ্রি নেয়। আচ্ছা, কালকে কয়টা ক্লাস ফ্রি হয়েছে ভাইয়া? কালকে কিন্তু কোনো ক্লাসই ফ্রি হয় নাই। কালকে 4টা ক্লাস হয়েছে, 4টা ক্লাসই পেইডেই হয়েছে আর কি, বুঝছো? সো ফ্রি পেইড কোনটা ফ্রিতে দেওয়া লাগবে কোনটা পেইডে দেওয়া লাগবে সেটা আমরা ভালো মতোই বুঝি। সো তোমাদের পেইডে যে ক্লাস হচ্ছে না এমনটা না, পেইডেও হচ্ছে।
তো ওইটা ফোকাস করো, ফ্রি পেইড নিয়ে এত মারামারি করার কিছু নাই, ঠিক আছে? তো পড়াশোনায় মনোযোগ দাও, তোমার লাগবে ক্লাস, তুমি ক্লাসে মনোযোগ দাও। কোনটা ফ্রি কোনটা পেইড এগুলো নিয়ে এখন মাথা ব্যথা করো না, ঠিক আছে? না, 9 তারিখে ছেলেদের ডেট দিছে, 10 তারিখ মেয়েদের, ওটা আনঅফিসিয়াল ছিল যে 9 তারিখ ছেলে, 9 তারিখ মেয়েদের আর 10 তারিখ ছেলেদের আর কি, ওকে? আসলে ফ্রি পেইড নিয়ে কিছু বলতাম না, বাট এই কমেন্টটা মানে যে করছে সে প্রতিবারই দেখি আমি ফ্রি দিলে একই কমেন্টই করে, সো এই জন্য আমি এটা প্রেক্ষিতে বললাম, ঠিক আছে? ও আশা করি তোমার কাছে এখন বিষয়টা ক্লিয়ার। আর একটা বিষয় যে যারা পেইড আছে তারা কিন্তু এক্সাম দিতে পারতেছে, ফ্রিরা কিন্তু এক্সামও দিতে পারতেছে না আর কি, ঠিক আছে? তো তোমরা যে পাচ্ছ না এমনটাও বইলো না। ওকে, চলো আমরা সাথে শুরু করি। মোটামুটি আমাদের মেনশন করা শেষ। মেনশন হচ্ছে না। ওকে, আসলে গ্রুপ এত হয়ে গেছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, সো সব জায়গায় লিঙ্ক দিতে একটু টাইম লাগে যায় আর কি, এই জন্য তোমাদের ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেল আর কি। সো চলো এবার শুরু করি, মোটামুটি মেনশন শেষ। ওকে, চলো কলমটা কই? আচ্ছা, পকেটে আছে, পকেটে পকেটে। কয়জন আছে? হুম, কি দেখতেছি। ওকে, হ্যাঁ, ওকে, চলো শুরু করি। সো ভাইয়া তোমরা সবাই একটু আমাকে যেহেতু আজকে আমরা জৈব রসায়নের উপর ক্লাসটা নিব আর কি, সো অলরেডি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, 130। ওকে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। এবার তোমাদের একটু কমেন্টগুলো পড়ি, এতক্ষণ পড়তে পারি না, 1 মিনিট কমেন্টটা পড়ি। আর তোমরা এতক্ষণে একটু 1 নাম্বার কোশ্চেন না 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও আর কি, ওকে? আচ্ছা, কি কমেন্টটা আমি দেখি নাই। আচ্ছা, কোনটা নাই তো? ও আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলি শোনো। জাহাঙ্গীরনগরের পরীক্ষা আগে হবে, সো এই 2024 সালে ও জাহাঙ্গীরনগরের পরীক্ষা ঢাবির আগেই হয়েছিল, বুঝছো? সো জাহাঙ্গীরনগরের পরীক্ষা ঢাবির আগে হওয়া সত্ত্বেও তো জাহাঙ্গীরনগর পরীক্ষা তো ঢাবির আগে হয়েছে, তাহলে বুঝাই গেছে যে অনেকে ঢাবিতে চলে যাবে, হয়তো বা সিট অনেক দূর পর্যন্ত যাবে। বাট আমার একটা স্টুডেন্ট সে 350 মেরিট করছিল, ঠিক আছে? 350 মেরিটে থেকে সিট তো 160টা, ঠিক আছে, ছেলেদের। সো 350 মেরিটেও কিন্তু সে কোনো সাবজেক্টই পায় নাই, ঠিক আছে? 350 মেরিটেও কোনো সাবজেক্ট সে পায় নাই, বুঝতে পারছো? 350 মেরিটেও কোনো সাবজেক্ট পায় নাই, ওকে? সো ওইটা কোনো ফ্যাক্ট না যারা এখানে চান্স হবে। বাট এই ইউনিট যেটা আছে এইটা হয়তো বা অনেক দূর পর্যন্ত যায়, এটা 2000 বা 1200-1500 থাকলেও চান্স হয়ে যায়, বুঝছো? 1200-1500 বা 2000 থাকলেও চান্স হয়ে যায়। সো আশা করি তোমার কাছে উত্তরটা ক্লিয়ার। সিগন্যাল আসতেছে না।
সো একটু নেটের ইস্যু হয়েছিল, মানে ওয়াইফাই এর যা অবস্থা কিছু বলার নাই আর কি, প্রতি মাসে কিছু বলার নাই আর কি, এত বাজে অবস্থা। পরে ডাটা দিয়ে ইয়া করলাম। হ্যাঁ, এখানে এ ডি দুইটারই কোশ্চেন থাকবে, ডি এরও কোশ্চেন থাকবে আর কি, সমস্যা নাই। তোমাদের যে খালি জাহাঙ্গীরনগর ডিতে বলে যে, ঠিক আছে, অর্গানিক ডিইউ জেইউতে আছে, ডিতেও আছে আর কি, সবার জন্যই আর কি, প্যারা নাই। সো সবাই আর কি দ্রুত 1 নাম্বার 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও যে কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ, এটার অ্যান্সার সবাই দিয়ে দাও, কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। আর নিচেটা দেখো একটা কোশ্চেন আছে কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ, মানে দেখো এটা ছিল জেইউডি 19-20 সালে আসা কোশ্চেন, এটাও জেইউডি 19-20 সালে আসা কোশ্চেন। মানে একটা আসছিল হচ্ছে তোমার, একটা মনে করো আই সেটে আসছে আর একটা মনে করো জে সেটে আসছে, যে শিফট ওয়াইজ হয় না, সো এটা শিফট ওয়াইজ আলাদা আলাদা হয়েছে আর কি, বাট একই কোশ্চেন, এক জায়গায় আসছে সম্পৃক্ত আর এক জায়গায় আসছে কি বলতো অসম্পৃক্ত। সো সবাই একটু এটার অ্যান্সারটা দিয়ে দাও তো, কোনটা অ্যান্সার হবে এটা একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও, যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনটা এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনটা, এটার অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। তো দেখো ভাইয়া, আমরা যেটা মনে রাখবো যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটা মনে রাখবো, আমরা একটা মুখস্থ করব, হয় সম্পৃক্ত মুখস্থ করব না হলে কি অসম্পৃক্ত মুখস্থ করব আর কি, ঠিক আছে। তো সম্পৃক্ত মানে কি বলতো, সম্পৃক্ত মনে রাখবে এটা এভাবে যে সম্পৃক্ত মানে তুমি যেটাকে আলাদা করে ফেলতেছো, বুঝছো, এটা মানে কি তুমি আলাদা করে ফেলতেছো, সম্পৃক্ত মানে আলাদা করে ফেলতেছো, ঠিক আছে, সম্পর্ক আলাদা করে ফেলতেছো। তো সম্পৃক্তর ক্ষেত্রে মনে রাখবা ভাইয়া সবাই পাস্ট প্রেম মনে রাখবা, একটা ট্রিক সেটা হচ্ছে কি ভাইয়া পাস্ট প্রেম, সবাই আমার সাথে একটু কমেন্ট করে ফেলো, পাস্ট প্রেম। এটা হচ্ছে কার ক্ষেত্রে ভাইয়া, সম্পৃক্তর ক্ষেত্রে হচ্ছে ভাইয়া পাস্ট প্রেম। পাস্ট প্রেম কেন ভাইয়া, পা ফর পামিটিক অ্যাসিড, এসটি ফর ভাইয়া স্টিয়ারিক অ্যাসিড, আর প্রেম ফর কি ভাইয়া, প্রেম ফর হচ্ছে ভাইয়া প্রোপানোইক অ্যাসিড। পাস্ট প্রেম দিয়ে আমরা মনে রাখবো কোনটা ভাইয়া, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। বাট তোমাকে এখানে আস্ক করা হয়েছে কি অসম্পৃক্ত, তাহলে পাস্ট প্রেম বাদে যেটা থাকবে সেটা হবে আর কি পা ফর ভাইয়া কি ভাইয়া পামিটিক অ্যাসিড, এসটি ফর ভাইয়া কি স্টিয়ারিক অ্যাসিড, আর প্রেমে কি ছিল ভাইয়া প্রোপানোইক অ্যাসিড। তাহলে বাদ কোনটা আছে, বাদ আছে লিনোলিক অ্যাসিড, তাহলে অ্যান্সার কোনটা হবে লিনোলিক অ্যাসিড আর কি। এখানে ঠিক একইভাবে আস্ক করা হয়েছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনটা, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনটা, পাস্ট প্রেমের পামিটিক অ্যাসিড আছে, স্টিয়ারিক অ্যাসিড আছে, এখানে দেখতে হবে প্রোপানোইক অ্যাসিড আছে, এখানে আছে কোনটা, এখানে আছে পামিটিক অ্যাসিড। তাহলে ভাইয়া একের আনসার হবে কোনটা, সি নাম্বারটা, আর দুইয়ের আনসার হবে কোনটা ভাইয়া, ডি নাম্বারটা। তো সবাই আর কি পাস্ট প্রেম যেটা সেটা বাংলায় না মানে ইংলিশে না, এটা বাংলায় কমেন্ট করবা, ইংলিশে কমেন্ট করতে গেলে আবার প্যাচ লেগে যাবে, ঠিক আছে, সবাই এটা বাংলায় কমেন্ট করবা, ঠিক আছে, বাংলায়। আচ্ছা, এরপরে ভাই 3 নাম্বার কোশ্চেনটা বলা হয়েছে কি, এটা যে এই ইউনিটে আসছে, যে বলছিলা যে এই ইউনিটের কোশ্চেন সলভ করাইতে, এই দেখো যে নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে ভাইয়া sp2 সংকরণ ঘটছে, sp2 সংকরণ ঘটছে। সবাই 3 আর 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো। এত বড় ভার্সিটি হওয়ার পরেও সিট এত কম, এমন কেমন যুক্তি ভাই প্লিজ বইলেন। আচ্ছা দেখো, ভার্সিটি বড় হইলে যে সিট বেশি হবে এমনটা না, এখানে আসলে বাজেটের একটা বিষয় আছে বা ইয়ার একটা বিষয় আছে আর কি। সো এখানে দেখা গেছে যে কিছু কিছু ডিপার্টমেন্ট এমনও আছে যাদের কোনো আলাদা ভবনই নাই, অন্যান্য ভবনে যেও ক্লাস করা লাগে আর কি। সো ভার্সিটি অনেক বড় মনে হইলেও আসলে সিট সংখ্যা কিন্তু অনেক সীমিত আর কি, ঠিক আছে, বাজেট ওইভাবেই আসে আর কি। সো দেখা যাবে যে বাড়ালে প্রতিটা স্টুডেন্টের পিছনে প্রায় দেখা যায় যে 200 কোটি বা এরকম সামথিং কিন্তু বাজেটে বরাদ্দ থাকে, বা এরকম একটা বরাদ্দ থাকে, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো আর কি, মানে প্রতিটা এরকম আর কি বাজেট হয়, বাজেট মানে ভার্সিটি ওয়াইজ আর কি, মানে প্রতিটা স্টুডেন্টের পিছনে না, সরি, প্রতিটা ভার্সিটিতে এরকম কোটি টাকা আর কি বাজেট বরাদ্দ হয় আর কি। সো পার স্টুডেন্ট কিন্তু অনেক টাকা করেই যায় আর কি, 2 লাখের মতো বা এরকম সামথিং ইনভেস্টমেন্ট হয় আর কি সরকারের। তো বুঝতেই পারতেছো যে যখন স্টুডেন্ট সংখ্যা বাড়ানো হবে তখন ইনভেস্টমেন্টটা অনেক বাড়াইতে হবে বা ইয়া করতে হবে আর কি। তো এটার অনেক বিষয় আছে আর কি, ইন্টারনাল অনেক বিষয়, যেমন ইয়া লাগবে তোমার হচ্ছে আলাদা ভবন বানানো লাগবে স্টুডেন্টের জন্য, প্রতিটা স্টুডেন্টের পিছনে আলাদা ল্যাবরেটরি ফ্যাসিলিটিস থাকা লাগবে, যে এরকম একটা ইয়া আছে যে 8 জন স্টুডেন্টের জন্য 1 জন করে প্রফেসর থাকতে হবে বা এরকম সামথিংও কিছু একটা আছে আর কি। এইসব কারণে টিচার নিয়োগেরও বিষয় আছে। সো ওভারঅল অনেক, আমরা যতটা সহজ মনে করি আসলে অনেক এতটা সহজ না, বুঝতে পারছো। সো এই জন্য আর কি একটু চাইলেও পসিবল হয় না সিট বাড়ানো, আরো সিট কমায় দিচ্ছে আর কি, ঠিক আছে, আগে যা সিট ছিল, আগে মনে হয় 320টা ছিল, এখন মনে হয় 310টা করে ফেলছে আর কি। তো যাই হোক, নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে ভাই sp2 সংকরণ বলছে, বুঝছো, sp2। কিছুক্ষণ আগে দেখলাম মেয়েদের 9 তারিখে এক্সাম। আচ্ছা, এই মেয়েদের ছেলেদের এক্সাম নিয়ে একটা প্যারা লেগে আছে বা একটা ঝামেলা মনে হয় আছে। সো ফার্স্ট অফ অল
আনঅফিসিয়ালি এখনো দিছে, এখনো অফিসিয়ালি জাহাঙ্গীরনগরের ওয়েবসাইটে এখনো দেয় নাই, যেহেতু এখন আসলে এটা ক্লিয়ারলি বলা যাচ্ছে না। বাট জেইউ ইনসাইডার্স বা জেইউর যে মেইন পেজটা আছে অফিসিয়াল পেজ, বা এখানে যেহেতু আপডেট পাওয়া যায়, ইনারা যেটা বলছে যে 9 তারিখ ডি ইউনিট ছাত্রীটা হবে, ঠিক আছে। আগে একটা ডেট দিছিল, সেটাই বলা হয়েছিল যে ছাত্রদের এক্সামটা 9 তারিখ হবে, বাট দেখা গেছে যে এবছর 9 তারিখ ছাত্রীদের এক্সামটা হবে, বুঝছো। 9 তারিখ তোমার হচ্ছে ছাত্রীদের এক্সামটা আগে হবে, ঠিক আছে, ছাত্রীদের এক্সামটা আগে হবে, ঠিক আছে। 9 তারিখ ছাত্রীদের এক্সামটা আগে হবে, বাট ফার্স্টে বলছিল যে 9 তারিখ ছাত্রদের এক্সামটা হবে, বাট এখন তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি যে 9 তারিখ বলছে যে ছাত্রীদের এক্সামটা হবে, 9 তারিখ ছাত্রীদের এক্সামটা হবে আর কি, ঠিক আছে। আচ্ছা মানে এটা হচ্ছে পিকচারটাই চেঞ্জ করে দিছে, বুঝছো। ফার্স্টে আমার ইয়া অনুযায়ী, ডাটা অনুযায়ী আমি মানে ওই ওরা পিকচারটাই চেঞ্জ করে দিছে, আগে লেখছিল ছাত্র, এখন আবার লিখে দিছে ছাত্রী, ঠিক আছে। এটা নিয়ে একটা প্যাচ একটা লেগেই আছে। সো একটু অপেক্ষা করো, ওয়েবসাইটে দিয়ে দিবে। আশা করি 9 তারিখে ছাত্র নাকি ছাত্রী এই বিষয়টা খুব সহজেই ক্লিয়ার, মানে আসতে খুব দ্রুতই ক্লিয়ার হয়ে যাবে আর কি। আমি নিজেও সন্ধ্যার সময় দেখলাম যে লেখা ছিল 9 তারিখ ছাত্র, এখন আবার তোমাদের বলাতে সার্চ দিয়ে দেখলাম যে এখন লেখা আবার ছাত্রী, ঠিক আছে। সো মানে কি বলবো, কিছু বলার নাই আর কি। যতক্ষণ না অফিসিয়ালি দিচ্ছে আসলে এরকম গুজব বা এরকম ইয়া চলতেই থাকবে আর কি। এই যে আগে একটা ছবি দিছিল, এডিট হিস্ট্রিতে দেখলাম যে আগের ছবিটা রিমুভ করে এখন নতুন আবার ছবি দিছে আর কি। ঠিক আছে, তাহলে কিছু বলার নাই। সো সবাই আর কি একটু অ্যালার্ট থাকো। দেখো আমার মনে হয় যে এখন যেহেতু দিছে 9 তারিখ ছাত্রীদের এক্সামটাই হবে, 10 তারিখ ছাত্রদের এক্সামটা হবে আর কি, আর কোনো কনফিউশনের দরকার নাই। ওকে ভাইয়া, পিডিএফ দিবেন কি এটার? পিডিএফ এটারটা হচ্ছে তোমার যারা পেইড ব্যাচের আছে তাদেরকে তো এমনি দিয়ে দিব। আর যারা ফ্রির আসো, তোমরা যদি এই লাইভটা শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন দাও, এটার স্ক্রিনশট যদি পেজে দাও, তাহলে এটা দিয়ে দেওয়া হবে। আর এই স্লাইড থেকে ইনশাল্লাহ ম্যাক্সিমাম কমন পড়বে, এইটুকু ইনশিওরিটি দিতে পারি। এই স্লাইডটা বানাইতে অনেক টাইম লাগছে, বা অনেক মানে খুঁজে খুঁজে সিলেক্ট করা লাগছে, বা অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া লাগছে আর কি। সো সবাই থাকো লাইভে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। সো আসি ভাই, এটা অ্যান্সারটা আসে, অনেক কথা হইলে এবার একটু পরে আসি, নাহলে শেষ হবে না আজকে। সো দেখো এসপি, দেখো সংকলন কি কি ছিল, এসপি হইতে পারে, SP2 হইতে পারে, আর কি SP3 হইতে পারে, ঠিক আছে। তো ভাই এটা আমি পড়াইছিলাম গতদিন, যে এখানে SP1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। তো ভাই মনে রাখবা হচ্ছে একের ক্ষেত্রে কি হবে 3, আর মানে তোমার হচ্ছে মানে বন্ধনও কি কি হইতে পারে, এক বন্ড হইতে পারে, ডাবল বন্ড হইতে পারে, আর কি হইতে পারে ভাই ট্রিপল বন্ড হইতে পারে, তাই না। এই তিনটা বন্ডের বাইরে তো কিছু হইতে পারে না। সো মনে রাখবা SP1 আছে, তার মানে এখানে বন্ড হবে কয়টা ভাইয়া, 3টা। আর এখানে কত আছে ভাইয়া, 3 আছে, তাহলে বন্ড হবে কয়টা ভাইয়া, একটা হবে, ঠিক আছে। আর 2 এর ক্ষেত্রে ভাইয়া 2ই হবে, ঠিক আছে। তাহলে এখানে বলছে SP2, 2 এর ক্ষেত্রে তো ভাইয়া 2, তাহলে তুমি এখানে ফাইন্ড করবে যে কোথায় ডাবল বন্ড আছে। এই যে ভাই এখানে কি আছে, ডাবল বন্ড আছে। তাহলে 3 এর आंसर কোনটা হবে, 3 এর आंसर হবে ডি, ঠিক আছে। আচ্ছা এরপরে আসিবা 4 নাম্বার, ন্যাপথলিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত। ন্যাপথলিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত, এটা বলো তো। ন্যাপথলিনে কয়টা, ন্যাপথলিনে কয়টা হবে বলো তো, সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা কয়টা, এটা একটু কমেন্ট করে জানাও। ন্যাপথলিনে সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা, একটু কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করে জানাও। ন্যাপথলিনে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কয়টা। দেখো ন্যাপথলিন কি ভাইয়া, ন্যাপথলিন হচ্ছে তোমার দুইটা কি আছে, দুইটা মানে তোমার দুইটা বেনজিন রিং না। ন্যাপথলিনে কয়টা বেনজিন রিং ভাইয়া, দুইটা বেনজিন রিং, ঠিক আছে। তো আমরা জানি যে ওই যে হাকেল সংখ্যার সাহায্যে, কি বলে হাকেল নীতির সাহায্যে আমরা হচ্ছে পাই ইলেকট্রন সংখ্যা বের করি 4n+2 দিয়ে। সো এই ক্ষেত্রে n এর মান কত হবে ভাইয়া, 2 হবে, ঠিক আছে। তাহলে 4 দুগুণা 8, 8 আর 2 কত ভাইয়া, 10। তাইলে তোমার ন্যাপথলিনের ক্ষেত্রে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত ভাইয়া, 10টা হবে। কয়টা হবে ভাইয়া, 10টা হবে, 4 এর ডি হবে আর কি। এরপর ভাই সবাই 5 নাম্বার কোশ্চেন আর 6 নাম্বার কোশ্চেনের आंसर দ্রুত দিয়ে দাও। 5 এবং 6 এর आंसरটা দ্রুত দিয়ে দাও, 5 এবং 6। সবাই 5 এবং 6 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কমেন্ট করো। 5 এবং 6 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার সবাই একটু দ্রুত কমেন্ট করো, 5 এবং 6। দেখি তোমরা আজকে বেশি বেশি রেসপন্স করবা, এরপর আমি পড়ানো শুরু করব। সবাই 5 এবং 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। পাঁচের অ্যান্সার আসতেছে, দেখি তোমাদের নামগুলো পড়ি তো, দেখি কে কে অ্যান্সার দিচ্ছ।
ওকে, 5-এর অ্যান্সার আসছে, দেখি কি কি আসছে 5-এর অ্যান্সার। 5-এর অ্যান্সার 6-এর সি, 5-এর সি। আচ্ছা দেখো, কোনটির ক্ষেত্রে সি অরবিটালে ভাইয়া sp3 সংকরণ ঘটে? মাত্রই পড়ে আসলাম যে 3-এর ক্ষেত্রে 1, 1-এর ক্ষেত্রে কি ভাইয়া 3। তাহলে এখানে sp3 আছে, তার মানে এখানে কত আছে ভাইয়া 3 আছে। তাহলে 3-এর ক্ষেত্রে এখানে বন্ড কয়টা হবে ভাইয়া? একটা বন্ড হবে। এখানে একটা বন্ড কোনটা আছে? সি তে আছে। তাহলে আর কোনো খুঁজারই দরকার নাই। জেইউ 17-18 সালে আসা কোশ্চেন, এটা ভাইয়া বোর্ড কোশ্চেন। কি বলা হয়েছে? বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? তো ভাইয়া বেনজিনের শেষে কত আছে ভাইয়া? 9 আছে। 9 তে কত হবে ভাইয়া? 9 হবে। 9 তে কত হবে? 9 হবে। বেনজিনে কত আছে? 9 আছে, তার মানে 9 হবে। তাহলে দেখো কত হবে ভাইয়া? 1 3 9, 1 3 9, 139 হবে। ঠিক আছে, কত হবে ভাইয়া? 139 হবে, 139 হবে। বেনজিনে 9 আছে, 9 তে 9, 1 3 9। ঠিক আছে, বেনজিন হবে 139 ন্যানোমিটার। কোন বিজ্ঞানী ভাইয়া আধুনিক জৈব রসায়নের জনক? আধুনিক জৈব রসায়নের জনক কাকে বলা হয়? আধুনিক জৈব রসায়নের জনক। এটা দেখে তোমরা কনফিউজড হয়ে যাইতে পারো ভাইয়া, জৈব রসায়নের জনক তো পড়ে আসছি, আধুনিক জৈব রসায়ন আবার জনক কে? তো সবাই একটু 7 এবং 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। 7 এবং 8। 6-এর অ্যান্সার সি, হ্যাঁ ঠিক আছে, 6-এর অ্যান্সার সি। ঠিক আছে, ওকে। এরপরে সবাই 7 এবং 8 নম্বর কোশ্চেন আনসার দাও যে কোন বিজ্ঞানীকে আধুনিক জৈব রসায়নের জনক বলা হয়? আধুনিক জৈব রসায়নের জনক। সো দেখো দুইটা কথা আছে, একটা আছে প্রাণশক্তি মতবাদ। প্রাণশক্তি মতবাদ কে দিছে এটা একটু আমাকে কমেন্ট করে জানাবা যে প্রাণশক্তি মতবাদটা কে দিছে। আর হচ্ছে আধুনিক জৈব রসায়নের জনক মানে ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি কাকে বলা হয়? তবে প্রাণশক্তি মতবাদটা এভাবে মনে রাখবা যে আমরা যখন মনে করো যে বাজারে যাই, বাজার টাজারে যখন যাই, তখন কিন্তু দূর থেকেই বোঝা যায় যে এখানে কিন্তু মানুষই আছে, এখানে কিন্তু কোনো জড় বস্তু নাই। ঠিক আছে, এখানে কিন্তু মানুষ আছে। যে হট্টগোল দেখে তুমি এমনি বুঝতে পারো যে এখানে আসলে মানুষজন আছে বা প্রাণ একটা শক্তি আছে আর কি। তো প্রাণ শক্তির জন্য কিন্তু আলাদা কিছু দরকার হয় না। তো মনে রাখবা প্রাণ শক্তি আমরা কোথায় গেলে ভালো মতো টের পাই ভাইয়া? বাজারে গেলে টের পাই। ঠিক আছে, বাজারে গেলে যেহেতু টের পাই, বাজার দিয়ে মনে রাখবা ভাইয়া বার্জেলিয়াস। বাজার দিয়ে কি ভাইয়া? বার্জেলিয়াস। ঠিক আছে, বার্জেলিয়াস। তাহলে প্রাণ শক্তি মতবাদ দিছে কে? বার্জেলিয়াস। আর আধুনিক জৈব রসায়নের, আচ্ছা 8 নাম্বারটা পুরোপুরি দেখা যাচ্ছে না, ওকে তাহলে একটু চেঞ্জ করে দিচ্ছি। এখন মনে হয় দেখা যাচ্ছে। এখন দেখো তো 8 নাম্বারটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি? এখন কি 8 নাম্বারটা ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখো তো এখন কি 8 নাম্বারটা ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, আধুনিক জৈব রাসায়নিক জনক যদি বলা হয় তাহলে মনে রাখবা ফ্রেডেরিক ওহলার বা ভোলার। ফ্রেডেরিক ওহলার বা ভোলারকে কি বলা হয়? জৈব রসায়নিক জনক। সেটা আধুনিক বলুক আর পুরাতন বলুক, যাই বলুক না কেন, ফ্রেডেরিক ওহলারকে বলা হয় কি? জৈব রসায়নের জনক। এবার বলা হয়েছে কোনটি সুষম চাক্রিক অ্যালিসাইক্লিক যৌগ? এটা কবির স্যারের বই ইনফরমেশন, তোমাদের পড়াচ্ছি কেন? সো আজকের ক্লাসে যদি তুমি করো, কবির স্যারের বই থেকে কি কি পড়তে হবে, গুহ স্যারের বই থেকে কি কি পড়তে হবে, সব ধরনের এমসিকিউ কিন্তু আজকে লেকচারে আছে। তার মানে বুঝতেই পারতেছো যে এক্সট্রা এর ইনফরমেশন গুলো আজকে লেকচার পড়লে তুমি পেরে যাচ্ছ আর কি, বুঝতে পারছো? আচ্ছা সবাই পর 8 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দাও যে 8 এর কি বলা হয়েছে? কোনটি ভাইয়া সুষম চাক্রিক অ্যালিসাইক্লিক যৌগ? অ্যালিসাইক্লিক বলা হয়েছে, নট অ্যারোমেটিক। সো সবাই একটু আমাকে বলো তো 8 এর অ্যান্সার কোনটা হবে? 8 এর অ্যান্সার, 8 এর এ, 8 এর এ। প্রাণশক্তি বার্জেলিয়া, সাদিয়া আক্তার কমেন্ট করছে। ওকে, তো দেখো সুষম চাক্রিক অ্যালিসাইক্লিক যদি বলে তাহলে ভাই এইটা হবে। ঠিক আছে, এর মধ্যে কোনো পাই ইলেকট্রন নাই, তাহলে বুঝতেই পারছো অ্যান্সার কোনটা হবে? 8 এর অ্যান্সার হবে এ নাম্বারটা। এইটা আলাদা, এখানে পাই ইলেকট্রন আছে, এখানেও পাই ইলেকট্রন আছে, তারপরে এইটা তো আলাদাই পুরা। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই? 8 এর অ্যান্সার হবে এ নাম্বারটা। এরপর 9 নাম্বারটা কি বলা হয়েছে? 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক তোমাকে আস্ক করা হয়েছে। এরপর সবাই ভাই 9 এবং 10 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও যে কোনটি 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক এবং সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক। ঠিক আছে, সেকেন্ডারি অ্যালকোহল আর 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে একই জিনিসই, বাট একটু অপশনগুলো আলাদা আছে। সো সবাই একটু আমাকে 7 এবং 8 নাম্বার কোশ্চেনটার, সরি 9 এবং 10 নাম্বার কোশ্চেনটার অ্যান্সারটা দ্রুত দিয়ে দাও। 9 এবং 10। 8 এর এ, আচ্ছা সবাই 9 এবং 10 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। 9 এবং 10, ঠিক আছে 9 এর বি, 10 এর সি। আচ্ছা 9 এর বি, আচ্ছা 9 এর বি, আচ্ছা 10 একসাথে অ্যান্সার দিয়ে দাও। 9 এর বি। আচ্ছা দেখো 9 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে যে কোনটি 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল বা চেনার উপায় কি? যে যেটাই হচ্ছে মনে করো কার্বনে দুইটা হাতে দুইটা আর মূলক যুক্ত আছে, ঠিক আছে তাহলে মানে এটা 2 ডিগ্রি।
যেটার ক্ষেত্রে আর মূলক 3টা যুক্ত আছে সেটা কয় ডিগ্রি ভাইয়া, সেটা হচ্ছে 3 ডিগ্রি। যেটার সাথে আর 3টা যুক্ত আছে সেটা হচ্ছে ভাইয়া 3 ডিগ্রি, ঠিক আছে। যেটার সাথে 2টা যুক্ত আছে সেটা হচ্ছে 2 ডিগ্রি। এভাবে আর কি ডিগ্রিটা আমরা হিসাব করি। সো দেখো এখানে কোনটা কয় ডিগ্রি হয়। সো এখানে দেখো আর মূলক কয়টা যুক্ত আছে ভাইয়া, একটা যুক্ত আছে। এখানে কয়টা যুক্ত আছে, একটা যুক্ত আছে, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো কয়টা যুক্ত আছে, এখানে আর মূলক মানে ফাঁকা আছে, তার মানে কি মূলক যুক্ত হবে, আর মূলক যুক্ত হবে। এখানে 3টা যুক্ত হবে, তার মানে এটা 3 ডিগ্রি। এখানেও একটা যুক্ত হবে, তার মানে এটা 1 ডিগ্রি। বাট এখানে দেখো কয়টা হাত ফাঁকা আছে ভাইয়া, 2টা হাত ফাঁকা আছে, 2টা আর মূলক যুক্ত হতে পারবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, 9 এর অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। 2 ডিগ্রি মানে 2টা হাত যার আর মূলক যুক্ত হতে পারবে আর কি। এরপর 10 নাম্বারটা কি বলা হয়েছে, 10 ডিগ্রি সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি, মানে একই জিনিস, 2 ডিগ্রি সেকেন্ডারি দুইটা একই জিনিসই। সো সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক তোমাকে আজ করা হয়েছে আর কি, ঠিক আছে। সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক আজ করা হয়েছে। সো 10 নম্বরের অ্যান্সার কোনটা হবে বলো তো। এখানেও তোমাকে দেখতে হবে 2টা হাত কোথায় ফাঁকা আছে। সব জিনিস টাইম নষ্ট করা যাবে না। এখানে 3টা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, এখানে হচ্ছে আমার যেহেতু 2টা হাত ফাঁকা, তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া, 10 এর অ্যান্সার হবে সি নাম্বারটা। সবাই সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও আর কি। না হলে কিন্তু আমরা কিন্তু এই ক্লাসটা মানে তোমাদের কিন্তু এই ক্লাসের পিডিএফটা পাবা না, বা এই ক্লাসের লেকচারটা কিন্তু শেয়ার মানে তোমাদেরকে দেওয়া হবে না আর কি, ঠিক আছে। সো সবাই একটু শেয়ার করে দিও। আমরা 200 ক্রস করতে চাই, 163 আছে অলরেডি, 200 ইনশাআল্লাহ ক্রস হয়ে যাবে। নিচের কোন যৌগটি বা সিস্টার্ন সমানতা প্রদর্শন করে, এটা তোমাকে আস্ক করা হয়েছে। তবে সিস্টার্ন সমানতা প্রদর্শন করার আমাদের ইয়াটা কি, মানে শর্তটা কি। একটা শর্ত হচ্ছে ভাইয়া প্রতিস্থাপিত অ্যালকিন হইতে হবে, আর একটা ফর্মুলা যেটা সেটা হচ্ছে CAB ইকুয়াল টু CAB হইতে হবে, অথবা ভাইয়া CAB ইকুয়াল টু কি হইতে হবে ভাইয়া, CAD, ঠিক আছে। এই দুইটা শর্ত যদি পূরণ করে, বা এই দুইটার মধ্যে যে কোনো একটা শর্ত যদি পূরণ করে, তাহলে সেটা সিস্টার্ন সমানতা প্রদর্শন করবে, মানে সেম হওয়া যাবে না আর কি, ঠিক আছে। সেম হওয়া যাবে না। যেমন আমি যদি এখানে দেখি, দেখো এখানে কি হয়েছে, ডাবল বন্ড আছে, ঠিক আছে। বাট এখানে দেখো 2টা কার্বনে কি হাইড্রোজেন মূলক, এখানেও হাইড্রোজেন মূলক, মানে একই জিনিসই হয়ে গেছে। তাহলে এটাও হবে না, এটাও হবে না, ঠিক আছে। এটা হবে না। অনেকে সিস্টার্স আর জ্যামিতিক সমানতার মধ্যে কি লাগায় দেয় বলতো, প্যাচটা লাগায় দেয়। সিস্টার্স এবং জ্যামিতিক সমানতার মধ্যে অনেকে কি করে দেয়, প্যাচ লাগায় দেয়, যে সিস্টার্ন সমানতা কি আর আলোক সক্রিয় সমানতাটা কি, ঠিক আছে। আলোক সক্রিয় সমানতার মধ্যে প্যাচ লাগায় দেয়। সো দেখো এটা হচ্ছে আলোক সক্রিয় সমানতার ক্ষেত্রে কাইরাল কার্বন দেখতে হয়, আলোক সক্রিয়তা সমানতার ক্ষেত্রে কাইরাল কার্বন দেখতে হয়। বাট সিস্টার্সের ক্ষেত্রে এই যে শর্তটা আছে এই শর্তটা দেখতে হয় আর কি। সো এই ওয়াইজ দেখো যে এখানে কি CAB, এটাও কি CAB, তাহলে মিলছে কোনটা ভাইয়া, তাহলে মিলছে ভাইয়া 11 আনসার বি হবে। 11 আনসার কি হবে ভাইয়া, বি হবে আর কি, ঠিক আছে। আচ্ছা ওকে, এরপরে দেখি ভাইয়া 12 নাম্বারটা কি বলা হয়েছে, কোন যৌগে ভাইয়া কাইরাল কেন্দ্র আছে। কাইরাল কেন্দ্র কোথায় আছে আর কি। দেখো ভাই কাইরাল কেন্দ্র ফর্ম মানে বের করার উপায়টা কি। কাইরাল কেন্দ্র হচ্ছে যেই কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন কার্যকরী মূলক থাকবে, তাকে আমরা কাইরাল কার্বন বলি। সো ভাই এখানে কাইরাল কার্বন কোথায় আছে একটু বলো তো, কাইরাল কার্বনটা কোথায় আছে একটু বলো দেখি। 12 নম্বর কোশ্চেন আনসার দাও তো, 12 এর আনসার দাও তো, 12। হ্যাঁ তো দেখো 12 আনসার দেখো, অনেকেই মানে কাইরাল কার্বন মানে কি, যার 4টা হাতে 4টা ভিন্ন কার্যকরী মূলক আছে। সো এই কার্বনের নাই, এই কার্বনেরও নাই, 3টা হাতে একই জিনিস আছে, এই কার্বনেরও 3টা হাতে একই জিনিস, এটা সবগুলাই। সো অ্যানসার কোনটা হবে, কোনোটি নয়। বাট আমাদের যেটা প্রবলেম হয়, আমরা কখনো কোনোটি নয় দাগাইতেই চাই না, ঠিক আছে। এটা নিয়ে অনেক ভাবি যে আসলে কি কোনোটি নয় হবে। সো ভাই এটার সাথে অভ্যস্ত হইতে হবে, ঠিক আছে। কোনোটি নয় এটাও অ্যানসার হইতে পারে, এটাই তার এটা দেখানোর জন্য হচ্ছে এই উদাহরণটা দেওয়া, যে কোনোটি নয় কিন্তু জাহাঙ্গীরনগরে অনেক আসে, যে কোনোটি নয় এরকমও হয়। সো এই জিনিসটা দাগাইতে গেলে এত ভাবা যাবে না। যদি তুমি অপশন খুঁজে না পাও, তাহলে কোনোটি নয় দাগাই দিবা কনফিডেন্সের সাথে, সমস্যা নাই, ঠিক আছে। সব অ্যান্সার থাকবে না। কোনটি আলোক সক্রিয় যৌগ, কোনটি আলোক সক্রিয় যৌগ। আলোক সক্রিয় যৌগ মানে কি ভাইয়া, কাইরাল কার্বন খুঁজতে হবে। কি খুঁজতে হবে, কাইরাল কেন্দ্রটা খুঁজতে হবে। তবে কাইরাল কেন্দ্রটা একটু বলো তো কোনটা, এখানে কোনটায় কাইরাল কেন্দ্র আছে একটু দেখি। 13 আর 14 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দাও তো। 13 আর 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও, যে কোন যৌগটায় তোমার হচ্ছে মানে কোনটা আলোক সক্রিয় যৌগ। আমি বলছিলাম যে কাইরাল কেন্দ্র থাকতে হবে। আর মেটামারিজম প্রদর্শন করে কোন যৌগটা, এটা একটু আমাকে জানাও। সবাই এটার অ্যান্সার আমাকে দ্রুত জানাও, দেখি এটা অ্যান্সার কোনটা দাও তোমরা।
তাহলে ভাই এটা চূড়ান্ত কিন্তু যে মেয়েদের পরীক্ষা হচ্ছে 9 তারিখে, ছেলেদের পরীক্ষা হচ্ছে তোমার 10 তারিখে আর কি। ঠিক আছে, এটা মোটামুটি যেহেতু চেঞ্জ হয়েছে সব জায়গায় যেহেতু এডিট করে দিছে আর কি, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। মেয়েদেরটাই হচ্ছে 9 তারিখে, ছেলেরা একদিন টাইম বেশি পাইছে, 10 তারিখে হবে। ঠিক আছে, ছেলেদের জন্য এটা একটা বোনাস। ঠিক আছে, এটা কিন্তু একটা, কিন্তু লাভ নাই, বুঝছো, লাভ নাই। কারণ ছেলেদের কম্পিটিশন তো ছেলেদের সাথেই, তোমরা যারা জানো নাকি অনেকে জানি না, যে ছেলেদের জন্য কিন্তু আলাদা সিট বরাদ্দ 160টা, মেয়েদের জন্য আলাদা সিট বরাদ্দ 160টা আর কি। ঠিক আছে, সো এখানে ছেলে মেয়ের কম্পিটিশনও আলাদা। সো তোমার 9 তারিখ হোক 10 তারিখ হোক কোনো ব্যাপার না। যে মনে করো অনেকে আছে যে 9 তারিখের কোশ্চেন দেখবে, যে 9 তারিখে কি কোশ্চেন আছে সেটা আমি পড়বো, তো এটা কিন্তু সব ছেলেরাই পাবে, বা সব ছেলেরাই কিন্তু এটা কালেক্ট করবে, আর সব ছেলেদের সাথেই কিন্তু কম্পিটিশন কিন্তু তোমার ছেলেদের সাথেই হবে আর কি। ঠিক আছে, সো ছেলেদের কম্পিটিশন ছেলেদের সাথে, মেয়েদের কম্পিটিশন হচ্ছে মেয়েদের সাথে, ভাইয়া বুঝতে পারছো? সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, চলো আমরা এবার পড়ায় আসি। একটু মেনশন করে দিলাম মাঝখানে। ওকে, সো দেখো, আলোক সক্রিয় সমতা কাইরাল কার্বন তোমাকে খুঁজতে হবে। সো কাইরাল কার্বন কি, যা চারটা হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক থাকে। সো এই কার্বনটার দিকে যদি তুমি তাকাও, তাহলে দেখবা সবসময় কাইরাল কার্বন একটু মাঝখানে খোঁজার চেষ্টা করবা, বুঝছো, পাশে প্রান্তে থাকবে না, সবসময় মাঝখানে খোঁজার ট্রাই করবা। সো দেখো ভাই, এই কার্বনটার দিকে যদি তুমি তাকাও, এখানে একটা হাতে হাইড্রোজেন আছে, একটা হাতে ক্লোরিন আছে, দুইটা হাত গেল। আর একটা হাতে কি পুরা এইটাই যুক্ত আছে ওর সাথে। ঠিক আছে, আর একটা হাতে CH3 মূলকটা যুক্ত আছে, তার মানে চারটা হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক আছে। তাহলে এটাই হবে কি ভাইয়া, কাইরাল কার্বন। বাট বাকি কার্বন গুলোর দিকে যদি তুমি দেখো, এখানে দুইটা হাতে দুইটা হাইড্রোজেন আছে, তার মানে ফার্স্ট অফ অল এটা ফার্স্টেই বাদ। ঠিক আছে, এটার ক্ষেত্রেও দেখো সেম একই, দুইটা হাইড্রোজেন যুক্ত আছে। এটার ক্ষেত্রে যদি দেখো H আছে একটা, Cl আছে একটা, দুইটা হাত আলাদা আছে, বাট এখানে আবার দুইটা হাতে কি CH3 মূলকের সাথে যুক্ত আছে। তো আলটিমেটলি রেজাল্ট একই। সো 13 এর आंसर হবে ভাইয়া বি নাম্বারটা। কোনটি টটোমারিজম সমাণু প্রদর্শন করে? এটা ভাইয়া বইয়ে একটাই আছে, প্রোপানন আর প্রোপিন টুঅল। ঠিক আছে, প্রোপানন আর প্রোপিন টুঅল, এটাই মুখস্থ করবে, এটার মধ্যে থেকেই আসবে। ঠিক আছে, সবাই এটা একটু কমেন্ট করে জানাও, প্রোপানন আর প্রোপিন টুঅল, প্রোপানন আর প্রোপিন টুঅল এরা হচ্ছে কি ভাইয়া, টটোমারিজম সমানতা প্রদর্শন করে। এর বাইরে আর কোনটা লাগে না, প্রোপানন আর প্রোপিন টুঅল, প্রোপানন আর প্রোপিন টুঅল। ঠিক আছে, এবার কি ভাইয়া শর্টের বাইরে কিছু আসার পসিবিলিটি আছে কোনো? দেখো ভাইয়া, শর্টের বাইরে আসবে না। ঠিক আছে, যেহেতু বলছে যে শর্টে আসবে, স্যাররাও বলছে শর্টেই আসবে, আমাদের ইয়ারা মানে টিচাররা যিনি যারা আছেন তারা যেহেতু কোশ্চেন করছে তারা বলছে শর্টেই আসবে। এখন গত বছর না তার আগের বছর কোন একবার হুট করে পরীক্ষা 2-3 দিন আগে বলে যে ফুল থেকে কোশ্চেন আসবে, এটা পুরো আনএক্সপেক্টেড ছিল আর কি। সো আশা করি এরকম ভুল হবে না, বা এটা একটা আসলেই একটা খারাপ সাইড হবে। বাট আশা করি শর্টে যেহেতু বলছে শর্ট থেকে ইনশাল্লাহ আসবে আর কি। ঠিক আছে, সো প্যানিক হয়েও না ভাইয়া, যদি ফুল থেকে আসেও একটা দুইটা আসবে, একটা দুইটা কারণে তোমার চান্স মিস হবে না, সবগুলা শর্ট থেকে আসবে। শর্ট ফুলের ওই ইয়া করতে যায় প্রিপারেশনটা নষ্ট করো না আর কি। ঠিক আছে, আচ্ছা, প্রোপানন আর প্রোপিন টুঅলটা কমেন্ট করতে বলছিলাম। আচ্ছা, হ্যাঁ ওইগুলা ইজি মনে হয়, বাট এক্সামের সময় সেম কোশ্চেনই হার্ড হয়ে যায় আর কি। এই জন্য তোমাকে কি করতে হবে, বা বেশি বেশি বই পড়তে হবে, বই থেকে বেশি বেশি কোশ্চেন সলভ করতে হবে এবং এক্সাম দিতে হবে। মানে কালকে আমি একটা জিনিস পড়াই দিছি আর কি, দেখলাম একজন বোটানিতে একটা জিনিস ভুল করছে আর কি, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোথায়, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় ভাই প্রোমেটাফেজে, এটা মেটাফেজ দেখা আসছে পরীক্ষায়। ঠিক আছে, সো মানে কোচিং এর এক্সাম, মানে আমাদের এই এক্সামেই ভুল করতেছে। ঠিক আছে, তাহলে পরীক্ষার হলে যায় তো আরো বেশি নার্ভাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভুলগুলো করা যাবে না। তো এর জন্য ভাই বেশি বেশি এক্সাম দিতে হবে। যারা আমাদের পেইড ব্যাচে আসো তাদের এখন রুটিন মাফিক এক্সাম হচ্ছে, প্রতিদিন কিন্তু 2টা করে এক্সাম হচ্ছে। সো 2টা করে এক্সাম দিলে আশা করি তোমাদের এই এক্সামের ভীতিটা কেটে যাবে আর কি। ঠিক আছে, এই প্রতিদিন যদি 2টা করে এক্সাম দাও, আল্লাহর রহমতে এই ভয়টা থাকবে না, সকালে 10টা রাতে 10টা আর কি। ঠিক আছে, সো যারা এখনো ভর্তি হও নাই তারা দ্রুত পেজে মেসেজ দাও, অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ দিলেই হবে আর কি। ওকে, আর আজকের ক্লাসটা একটু শুরু করতে লেট হলো, কারণ হচ্ছে যে তোমাদের ক্লাসগুলো এলোমেলো করা ছিল। সো একসাথে করে একটা
এক্সেল শিটে রেখে দিছি। তো তোমাদের যে কোনো ক্লাস দরকার হলে ওই এক্সেল শিটে ক্লিক করলেই তুমি সব ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে আর কি, ঠিক আছে? তো সমস্যা নাই। আর যারা ভর্তি হতে চাও ভাই দ্রুত এই নাম্বারে যোগাযোগ করো, ইনশাল্লাহ তোমাকে এনরোল করে নিবে আর কি। এখন তোমার এক্সাম ফি অনেক কম, সো লাস্ট সময় এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। আর কিছু করোয়ার না করো, এক্সামটা দাও, কারণ এক্সাম দিলে তুমি তোমার ভুলগুলো জানতে পারবা এবং সময় সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে। আর দেখবে একটা জিনিস, যে আমাদের যেটা আমরা পারি সেটা খুব একটা মনে থাকবে না, বাট যেটা আমরা ভুল করতেছি, এখন যে জিনিসটা ভুল করতেছি সেই জিনিসটা কিন্তু মাথায় গেঁথে থাকে, যে এই জিনিসটা আমি ভুল করে আসছিলাম, এই কোশ্চেনগুলা তখন আর কিন্তু ভুল হয় না, তো তোমার ভুলের পরিমাণটা কমে যায় আর কি। আর আমাদের এই কোশ্চেনগুলো কিন্তু করতেছে তোমার জাবিডিতে, যে আমার জুনিয়র আছে দুইজন, ওরা হচ্ছে 5th এবং 8th যারা আছে ওরা কিন্তু কোশ্চেনগুলো করতেছে আর কি। তো বুঝতেই পারতেছো যে কোশ্চেন আবার আমরাও করতেছি, তো ওরাও নতুন নতুন কিছু কোশ্চেন দিচ্ছে, অ্যাড করতেছে আর কি। তো সব মিলে আর কি কোশ্চেন প্যাটার্ন জাহাঙ্গীরনগর ডি স্ট্যান্ডার্ড বা অন্যান্য জায়গায় যারা আছে দেখা যাচ্ছে যে ও পড়তেছে অন্য জায়গায়, বাট কোশ্চেন করতেছে জাহাঙ্গীরনগরে, সো ওইটার সাথে এটা কম্পেয়ার করলে হবে না। ওকে, সো আগাই আমরা। এরপর আসি ভাই একটু পড়ায় আসি। আচ্ছা, সো দেখো এখানে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটা আছে কার্বা অ্যানায়ন, আর একটা আছে কি ভাইয়া কার্বো ক্যাটায়ন, ঠিক আছে? একটা আছে কার্বো অ্যানায়ন আর একটা আছে কার্বো ক্যাটায়ন। তবে আমরা একটা মুখস্থ করব, হয় স্থায়িত্ব মুখস্থ করব, না হলে কি মুখস্থ করব, হয় স্থায়িত্ব মুখস্থ করব আর না হলে সক্রিয়তা মুখস্থ করব। স্থায়িত্ব সক্রিয়তা পরস্পরের কি বলতো বিপরীত, স্থায়িত্ব আর সক্রিয়তা কি পরস্পরের বিপরীত। সো দেখো একটা আছে কার্বো ক্যাটায়ন আর একটা কি আছে কার্বো অ্যানায়ন। সো কার্বো ক্যাটায়নকে আবার কি বলা হয় ভাইয়া কার্বোনিয়াম আয়ন, ঠিক আছে? কার্বোনিয়াম আয়ন কাকে বলা হয় ভাইয়া কার্বো ক্যাটায়নকেই বলা হয় কি কার্বোনিয়াম আয়ন। আর এই কার্বোনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম আর ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম কি ভাইয়া বলতো একই। ফ্রি রেডিকেল আর কার্বোনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম আর সক্রিয়তার ক্রম কি ভাইয়া একই, ঠিক আছে? এরা মনে রাখবা সবসময় কি হবে ভাইয়া 3, 2, 1, ঠিক আছে? আমরা স্থায়িত্বের ক্রমটা মুখস্থ করব। স্থায়িত্বের ক্রম কি ভাই 3, 2, 1। দেখো ওই যে তোমরা পড়ছো না, ওই যে বিভিন্ন ধরনের স্কেল পড়ছো না, যে দেখো এই এদিকে থাকে কি বাম দিকে থেকে প্লাস, মাঝখানে 0, এই পাশে কি হবে আবার -1, -2, -3। সবাই এটা আমার সাথে সাথে কমেন্ট করো 3, 2, 1, -1, -2, -3। 3, 2, 1, -1, -2, -3, তাইলে পরীক্ষা হল আর ঘুরায় যাবে না। 3, 2, 1, -1, -2, -3, ঠিক আছে? এটা একটু সবাই আমার সাথে কমেন্ট করো 3, 2, 1, -1, -2, -3। এটা কেন? এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। সো এই পাশে কি সব প্লাস, তার মানে 3 ডিগ্রি সব থেকে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, যেহেতু প্লাস তাহলে স্থায়িত্বের ক্রম কার সবচেয়ে বেশি ফ্রি রেডিকেল এবং কার্বোক্যাটায়নের ক্ষেত্রে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। আর কার্বো অ্যানায়নের ক্ষেত্রে কার বেশি সব থেকে -1, -2, -3। তোমার যদি পরীক্ষার হলে প্যাচ লেগে যায় তাহলে এভাবে একটু রাফে রেখে নিবা। আমি যেটা বলছিলাম 3, 2, 1, 1, 2, 3, ঠিক আছে? 3 দিয়ে শুরু, -3 দিয়ে শেষ, +3 দিয়ে শুরু, -3 দিয়ে শেষ, +3 দিয়ে শুরু, -3 দিয়ে শেষ। ভাইয়া অনেক এক্সাম দিচ্ছি, বাট বারবার ভুল থেকে বের হতে পারতেছি না। তাহলে এটার ওষুধ হচ্ছে যে তোমার মানে কিছু বলার নাই আর কি। এটা কেন হচ্ছে, এক্সাম দিলে তো আসলে ভুল হওয়ার কথা না বা এটা হওয়ার কথা না। তো সেই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, তুমি একটু চেষ্টা করো যে কারো কাছে পড়া দেওয়ার চেষ্টা করো আর কি, বুঝছো? মানে মৌখিক পড়া দেওয়ার চেষ্টা করো, মক টেস্ট, মানে বাসায় যদি আঙ্কেল আন্টি বা কোনো ভাই বোন থাকে আর কি, তাদের একটু বলো যে ওই যে রসায়ন বিচিত্রা বা বইটা নিয়ে একটু যাতে কোশ্চেনগুলো ধরে, জাহাঙ্গীরনগর ডির কোশ্চেনগুলো যাতে মুখে ধরে আর কি। তাহলে মুখে যখন ধরবে তখন অপশন ছাড়া তো মাথায় বলবা। সো অপশন ছাড়া মাথায় বললে হয়তো বা এই তোমার যে ফোবিয়াটা আছে বা এই যে ভুলে যাওয়ার যে প্রবণতা আছে বা ভুল করার যে প্রবণতা আছে, এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর কি। অপশন দেখলে মনে হয় তুমি প্যাচ লেগে যায় তোমার। আচ্ছা, সো ভাই -3, +3, 3, 2, 1, -1, -2, -3 আর কি। এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম, এটা মাথায় রাখবা। আর কার্বোনিয়াম আর কার্বোক্যাটায়ন দুইটা কিন্তু ভাই কি জিনিস বলতো সেম জিনিস, এটা মাথায় রাখবা। আর ফ্রি রেডিকেল আর কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন একই স্থায়িত্বের ক্রম মেনে চলে বা একই সক্রিয়তার ক্রম মেনে চলে আর কি, ঠিক আছে? তো এই গেল আর কি স্থায়িত্বের ক্রম সক্রিয়তার ক্রমের যে বিষয়টা, এটা এখান থেকে মোটামুটি ক্লিয়ার আর কি। ওকে, এখন আসি ভাই নিউক্লিওফাইল কারা, নিউক্লিওফাইল, ঠিক আছে? নিউক্লিওফাইল আছে আর কি আছে বলতো ইলেকট্রোফাইল আছে, ঠিক আছে? সো ভাই নিউক্লিওফাইল দেখেই বোঝা যায় যে নিউক্লিওফাইল, ঠিক আছে?
নিউক্লিওফাইল মানে যারা নিউক্লিয়াস করতে কি হবে, আকর্ষিত হবে, ঠিক আছে, বা নিউক্লিয়াস যাদেরকে আকর্ষিত করে। সো ভাই নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস তো নিজে পজিটিভ, তাহলে আকর্ষণ করবে কাদের ভাই, নেগেটিভদের আকর্ষণ করবে। তাহলে তুমি যদি নেগেটিভ দেখতে পাও তাহলে সেটা কি হবে, তাহলে সেটা কি হবে, নেগেটিভ যেহেতু আছে তাহলে এটা আকর্ষণ করবে কাকে ভাইয়া, পজিটিভ কে। আর পজিটিভ মানেই কি, তোমার কাছে মাথায় আসবে কে, পজিটিভ কে, নিউক্লিয়াস। তাহলে কি হবে, নিউক্লিওফাইল হবে, ঠিক আছে। তাহলে নেগেটিভ দেখলেই উল্টাটা হবে, মানে পজিটিভটা হবে, তাহলে নিউক্লিওফাইল হবে। এখন আসি ভাইয়া প্রশম নিউক্লিওফাইল, কি বলা হয়েছে ভাইয়া, প্রশম নিউক্লিওফাইল। সো আমরা আধান দেখে তো ভাইয়া চিনতে পারলাম, বাট যদি আধান না আসে তখন আমরা কিভাবে চিনবো ভাইয়া, তখন চিন্তার উপায় হচ্ছে ভাইয়া, মনে রাখবে একটা ছন্দ, সেটা একটু সবাই আমার সাথে কমেন্ট করো, আমার নিউ বই, ঠিক আছে, আমার নিউ বই, ঠিক আছে, আমার নিউ বই দিয়ে মনে রাখতে পারো, তাহলে আর প্যাচ লাগবে না যে প্লাস ছিল মাইনাস ছিল, ইলেকট্রোফাইলের ক্ষেত্রে কি প্লাস নাকি নিউক্লিওফাইলের ক্ষেত্রে প্লাস, এগুলা প্যাচ লেগে যায়। এর থেকে আমার নিউ বই, এটা একটু সবাই কমেন্ট করো বাংলায়, আমার নিউ বই। সো আমারতে কি ভাইয়া, আমারতে হচ্ছে ভাইয়া অ্যামোনিয়া, ঠিক আছে, আমারতে কি ভাইয়া, অ্যামোনিয়া। নিউতে কি ভাইয়া, নিউতে হচ্ছে ভাইয়া নিউক্লিওফাইল, তাহলে অ্যামোনিয়া কি হবে, নিউক্লিওফাইল হবে। আর বিতে কি ভাইয়া, বিতে হচ্ছে ভাইয়া BF3, বিতে কি ভাইয়া, BF3। আর ইতে কি ভাইয়া, ইতে হচ্ছে ইলেকট্রোফাইল, ঠিক আছে, ইতে কি ইলেকট্রোফাইল। তাহলে আমার নিউ বই, তাহলে অ্যামোনিয়া হচ্ছে নিউক্লিওফাইলের উদাহরণ, আর BF3 হচ্ছে কি ইলেকট্রোফাইলের উদাহরণ। সো BF3 এর মতো আর কে আছে, BF3 এর মতো আছে AlCl3, দুইটা কিন্তু দেখতে একই রকম, BF3 AlCl3 দুইটাই হবে তোমার ইলেকট্রোফাইল। আর এখানে কে কি হবে, তো বুঝতেই পারতেছো যে এখানে নিউক্লিওফাইল যেহেতু হইছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কেন নিউক্লিওফাইল হইছে, কারণ অ্যামোনিয়ার মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে তুমি মুক্তজোড় ইলেকট্রন যাদেরই দেখবা তারাই কি হবে, নিউক্লিওফাইল হবে। তুমি একটা एग्जांपल মুখস্থ রাখবা, ওই একটা एग्जांपलের সাথে কম্পেয়ার করে বাকিগুলো বের করে ফেলতে পারবা, বুঝছো। সো এখানে BF3 তে কি আছে ভাইয়া, অষ্টক অপূর্ণ আছে, বোরনে 3টা, ফ্লোরিন যুক্ত হইছে 3টা, 6টা হইছে, আরো 2টা রাখতে পারবে, 8টা রাখতে পারবে। সো AlCl3 ও সেম, অ্যালুমিনিয়ামেও 3টা সেল আসছে, ক্লোরিনও যুক্ত হইছে 3টা, আরো রাখতে পারবে। এরা কি হবে ভাইয়া, ইলেকট্রোফাইল হবে, আর ওরা কি হবে ভাইয়া, নিউক্লিওফাইল হবে। আশা করি ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের বিষয়টা সবার ক্লিয়ার, সবাইকে এটা বুঝতে পারছো। আচ্ছা নাজমুল নাহি, তুমি নামাজ পড়ে আসো আর কি, ক্লাসটা তো রেকর্ড থাকবে, সো তুমি দেখে নিতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে। আমার নতুন বুক, নতুন বুক তো মানে বলছে আমার নিউ বইটা কমেন্ট করতে, নিউ বুক কমেন্ট করে ফেলছে, তো পরীক্ষা হলে মনে থাকবে না তো, বলার নাই। আচ্ছা যাই হোক, 15 নাম্বার এবং 16 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। আজকে টোটাল আমাদের এই স্লাইড আছে কয়টা, টোটাল স্লাইড আছে হচ্ছে তোমার 58টা স্লাইড আছে টোটাল, বুঝছো, 58টা স্লাইড না 59টা স্লাইড আছে টোটাল। আজকে হচ্ছে তোমাদের আমি শেষ করব হচ্ছে কোন পর্যন্ত একটু বলি, আজকে হচ্ছে 59টা স্লাইডের মধ্যে আজকে 30টা এমসিকিউ পর্যন্ত শেষ করব, মানে আজকে 27টা পর্যন্ত শেষ করবো আর কি, ঠিক আছে, 27টা পর্যন্ত ইনশাল্লাহ টার্গেট নিয়েছি যে 27টা পর্যন্ত ইনশাল্লাহ শেষ করে যাব। সো সবাই আর কি থাকো। 15 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার দাও। ওকে ক্লিয়ার, ওকে। আচ্ছা এরপর দেখো, নিচের কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থিতিশীল, কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থিতিশীল, ডিইউএ 22-23 সালে আসা কোশ্চেন। কার্বোক্যাটায়ন আমরা তো পড়লামই, যে কি পড়লাম, 3 2 1 -1 -2 -3, এটা পড়লাম, মুখস্থ করলাম না। তাহলে সবচেয়ে বেশি স্থিতিশীল কি হবে ভাইয়া, ক্যাটায়নের ক্ষেত্রে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থিতিশীল। আমরা তো স্থিতিশীলের ক্রমটা মুখস্থ করছিলাম, তাহলে কোনটা হবে ভাইয়া, 3 ডিগ্রি। 3 ডিগ্রি কোথায় আছে দেখো তো, এই যেখানে 3টা কার্যকরী মূলক যুক্ত হইছে, তাহলে অ্যানসার কোনটা হবে ভাইয়া, অ্যানসার হবে 15 এর অ্যানসার হবে ডি নাম্বারটা। 15 এর অ্যানসার কোনটা হবে, ডি। 15 এ কারা কমেন্ট করছো, 15 এর অ্যানসার হবে ডি নাম্বারটা। নিচের কোনটা ভাইয়া, ইলেকট্রোফাইল, জেইউএ 21-22 সালে আসা কোশ্চেন। নিচের কোনটা ইলেকট্রোফাইল, আমার নিউ বই, বইতে কি ছিল ভাইয়া, BF3 ছিল, BF3 এর মতো দেখতে কে ভাইয়া, AlCl3, ঠিক আছে। তাহলে অ্যানসার কোনটা হবে, 16 এর অ্যানসার হবে ভাইয়া এ নাম্বারটা, 16 এর অ্যানসার হবে এ নাম্বার, ঠিক আছে, 16 এর অ্যানসার হবে কোনটা, এ নাম্বারটা হবে, ঠিক আছে। আচ্ছা এরপর 17, নিচের কোনটা ইলেকট্রোফাইল, নিচের কোনটা ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল কি ছিল, আমার নিউ বই, বইয়ে কি ছিল, BF3 ছিল, ডাইরেক্ট BF3 চলে আসছে, জেইউএ 21-22। তাহলে দেখো কি সুন্দর মিল আছে, যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দুইটাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটে আসছে, ঠিক আছে। তাহলে 17 অ্যানসার কোনটা হবে ভাই, 17 অ্যানসার হবে সি নাম্বারটা, আমার নিউ বই। যারা এখনো কমেন্ট করা তারা দ্রুত কমেন্ট করে ফেলো। এরপর সবাই 18 নম্বর কোশ্চেনের অ্যানসার দাও, সবাই 18 নম্বর কোশ্চেনটার অ্যানসার দাও, 18 সবাই 18 নম্বর কোশ্চেনটা দ্রুত অ্যানসার দাও। 18 অ্যানসার কোনটা হবে,
18 নম্বর কোশ্চেনটা যে অ্যালকাইলে ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম, অ্যালকাইলে ফ্রি রেডিকেলগুলোর স্থায়িত্বের ক্রম তোমাকে আস্ক করা হয়েছে, অ্যালকাইলে ফ্রি রেডিকেলগুলোর স্থায়িত্বের ক্রম। সো এটাও কিন্তু সেম ওই যে কার্বোক্যাটায়নের মতো, দেখছো কোশ্চেন দেখো ঘুরায় পেঁচায় কত জায়গায় আসতেছে, সেম কোশ্চেন ঢাকা ভার্সিটি, সেম কোশ্চেন রাজশাহী, সেম কোশ্চেন জাহাঙ্গীরনগর। এই জন্য আমি বলি যে খালি জাহাঙ্গীরনগরে এক্সাম দিবা বলে যে খালি জাহাঙ্গীরনগরের কোশ্চেন সলভ করবে এমনটা না, তুমি ডিইউ সলভ করবা মাস্ট, তারপর জেইউ তো সলভ করবা, তারপরে পাশাপাশি আরইউটাও সলভ করবে, অ্যাটলিস্ট এই তিনটা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করবাই, ঠিক আছে। যদি তোমার কোনো অধ্যায় সমস্যা থাকে ভালো মতো পারতে গেলে এই ডিইউ জেইউ আরইউ এই তিনটা কোশ্চেন মাস্ট সলভ করবাই ভাইয়ারা, বুঝছো। আচ্ছা 18 নম্বর দেখো স্থায়িত্বের ক্রম। সো আবার বলতেছি সে 3 2 1 মানে সবচেয়ে বেশি হচ্ছে 3 ডিগ্রি। সো 3 ডিগ্রি কোথায় আছে এটা একটু ফাইন্ড আউট করো, কোথায় আছে 3 ডিগ্রি। দেখো এটা দেখে তুমি ফার্স্টে এই দেখো এ তেও 3 ডিগ্রি আছে, সি তেও 3 ডিগ্রি আছে, ঠিক আছে। এ তেও 3 ডিগ্রি আছে, সি তেও 3 ডিগ্রি আছে, বাট দেখো 3 ডিগ্রি তুমি খুঁজে পাইলা, বাট তুমি 2 ডিগ্রিটা খেয়ালই করো নাই, ঠিক আছে। তোমার তুমি 2 ডিগ্রিটা খেয়ালই করো না, দেখো সেকেন্ড অপশন এখানে 2 ডিগ্রি আছে, বাট এখানে কিন্তু 2 ডিগ্রিটা নাই, ঠিক আছে। অপশনও ভালো মতো চেক করতে হবে, তুমি ভালো মতো চেক করবা যে 3 2 1 আসলেই আছে নাকি, এটাও তুমি একটু ভালো মতো লক্ষ্য রাখবা। তাহলে অ্যানসার কোনটা হবে ভাইয়া? অ্যানসার হবে এ নাম্বারটা, 18 অ্যানসার হবে এ নাম্বার। জিএসটি লাগবে ভাইয়া, আপাতত ভাইয়া জিএসটির কথা মাথা দিয়ে বাদ দাও, সামনে জাহাঙ্গীরনগর আছে, ডিইউ আছে, এই দুইটা আগে ফোকাস দাও, মানে টার্গেট এখন জিএসটি না, এই দুইটা আগে ভালো মতো দাও, তারপর জিএসটি লক্ষ্য রাখো। এখন দিয়ে যদি জিএসটি মাথায় আসে তাহলে এই ডিইউ আর জেইউর সিরিয়াসনেসই কমে যাবে, পরে এই দুটা তো যাবেই, জিএসটিও গেছে, ঠিক আছে। সো ডিইউ জেইউটা ভালো মতো দাও, যদি নাও হয় প্রিপারেশন তো তোমার হয়ে গেছে, লোড নাও, এখনই লোড নেওয়া শুরু করো, জিএসটি এখনো দেরি আছে, এখন আপাতত ডিইউ আর জেইউ ফোকাস দাও, ঠিক আছে। ফার্স্ট টাইমাররা তো ডিইউ জেইউ দুটাই ফোকাস দিবা, সেকেন্ড টাইমাররা জেইউ কে মেইনলি ফোকাসে রাখো, ওকে। আচ্ছা এরপর সবাই 19 আর 20 নম্বর কোশ্চেনের আনসার দাও, 19 এবং 20, ঠিক আছে। 19 এবং 20 নম্বর কোশ্চেনটা সবাই দুটো আনসার দিয়ে দাও। সবাই 19 এবং 20 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দ্রুত দিয়ে দাও, 19 এবং 20। আচ্ছা দেখি কে কে 19 18 এ 19 এর অ্যান্সার দাও, 19 এর অ্যান্সার দাও, যারা 19 এর আছে 19 এর অ্যান্সার দাও তো দেখি 19 এর অ্যান্সার। 19 এবং 20 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও দেখি 19 এর। আচ্ছা 19 এর অ্যান্সার এখানে আসে নাই, 19 এর ডি, মিম কমেন্ট করছে 19 এর ডি। আচ্ছা আচ্ছা 20 নাম্বারটা আনসার দাও, কোন জোড়া মেটা নির্দেশক, ঠিক আছে। নিচের কোন জোড়া মেটা নির্দেশক গ্রুপ, বুঝছো, মেটা নির্দেশক বলা হয়েছে, একটা আছে কি অর্থপ্যারা নির্দেশক আর একটা কি ভাইয়া মেটা নির্দেশক, কোন জোড়াটি ভাইয়া মেটা নির্দেশক, বুঝতে পারছো। সো দেখি এটার অ্যান্সার দাও, 19 এর সি, বিথিয়াতের কমেন্ট করছে 19 এর সি, ওকে। কাইনা কাইফা ইমো কমেন্ট করছে 19 এর ডি। আচ্ছা ওকে দেখি 19 এর সিও আসছে, ডিও আসছে, 20 এর এ। আচ্ছা 20 পরে আগে 19টা আমরা সলভ করে নিই, দেখি 19 এর অ্যান্সার আরেকটা পেজে এটা কি দিছে অ্যান্সার, 20 এর এ, 19 এর ডি, 19 এর সি। আচ্ছা 19 নাম্বারটা দেখি, দেখো ভাইয়া এখানে একটু কনফিউজিং আছে, বা এখানে তোমাদের ফার্স্টে দেখে একটু কনফিউশনে পড়তে পারো যে ভাই এখানে তো ওই যে সিএইচ এর মধ্যে তো ভাই ডাবল বন্ড আছে, তাহলে মানে আচ্ছা আগে অর্থপ্যারা নির্দেশক মেটা নির্দেশকের বিষয়টা ক্লিয়ার করি। সো অর্থপ্যারা চেনার উপর আছে ভাই, অর্থপ্যারা তো সবসময় সিঙ্গেল বন্ড থাকে, ঠিক আছে। অর্থপ্যারা কার্যকরী নির্দেশকে কি বন্ধন থাকে ভাই বললাম, সিঙ্গেল নির্দেশক। আর মেটা মানে মনে করবে মোটা, মেটা মানে কি ভাইয়া মোটা, এই জন্য এখানে কি বন্ধন থাকবে ভাইয়া পাই বন্ধন থাকবে, ঠিক আছে। পাই বন্ধন থাকবে কোথায় ভাইয়া, পাই মানে মোটা, ঠিক আছে, পাই মোটা। দেখো ভাইয়া পাই মানে কি ভাইয়া মেটা নির্দেশক, পাই মানে কি ভাইয়া মেটা বা মোটা, ঠিক আছে, পাই মানে কি ভাইয়া মেটা বা মোটা। আচ্ছা তো দেখো এখানে দেখো কি আছে, এখানে দেখো সিগমা বন্ধন আছে, এখানে কোনো পাই বন্ধন নাই, তাহলে এটা মেটা নির্দেশক হবে না। তারপর আসি ভাই সিতে, সিতে তো ভাই এখানে তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ভাই ডাবল বন্ড আছে, যে এই যে বন্ড এন ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, তাহলে মানে এখানে পাই বন্ড আছে, তাহলে মেটা নির্দেশক। বাট OCH3 কি ভাই পাই, তোমার পাই বন্ড আছে OCH3 এর মধ্যে, OCH3 এর মধ্যে কিন্তু ভাই পাই বন্ড নাই। তুমি যদি দেখো এই যে বন্ড ও বন্ড সি, এবার তিন পাশে তিনটা হাইড্রোজেন আছে আর কি, ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু কোনো ডাবল বন্ড নাই। এবার আসি অপশন বি তে, বন্ড OH, বন্ড OH এ কিন্তু সব সিঙ্গেল বন্ড, তাহলে COH এর হিসাব বাদ, এটা দেখারই দরকার নাই।
এখন দেখি ভাইয়া বন্ড NO2, এই যে বন্ড NO2 তো দেখাইলাম, এর মধ্যে ডাবল বন্ড আছে, আর বন্ড CN কে যদি তুমি আঁকো এখানেও কি আছে ভাইয়া পাই বন্ড আছে। তাহলে 19 এর आंसर হবে কোনটা ভাইয়া? ডি নাম্বারটা হবে। JUD তে কি নেগেটিভ মার্কস আছে? হ্যাঁ অবশ্যই আছে, নেগেটিভ মার্কস থাকবে না কেন, সব ভার্সিটিতে নেগেটিভ মার্কস আছে। নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক? এই যে ক্লিয়ার করে দিলাম মাত্রই। তাহলে বলো বিশেষ आंसर কোনটা? অর্থপ্যারা নির্দেশকে কি থাকবে ভাই? সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ধন থাকবে। তো দেখো তো ভাই এখানে সিঙ্গেল বন্ড আছে, যে বন্ড NH2, বন্ড NH2, ঠিক আছে। এখানে কি বন্ধন আছে? সব সিগমা বন্ধন। এই COH এর মধ্যে কিন্তু ডাবল বন্ড আছে, যে বন্ড C, ডাবল বন্ড O, বন্ড O, বন্ড H। তোমাকে গাঠনির সঙ্গে ভাঙা শিখতে হবে আর কি। আর এখানে তো আছেই, বুঝাই যাচ্ছে যে SO3 সালফার এখানে আছেই। তাহলে आंसर কোনটা হবে? বিশেষ आंसर হবে A নাম্বারটা। ও এই পর্যন্ত কি সবাই বুঝছো? এই পর্যন্ত কি সবাই বুঝছো? ভাইয়া কত মার্ক পেলে সিট পাওয়া যাবে? কোশ্চেন স্যার আমি কিভাবে বলবো বলো তো? কোশ্চেন তো দেখা লাগবে, কোশ্চেন হার্ড হয়েছে নাকি ইজি হয়েছে, বাট আমি তোমাকে বলতে পারি মানে এভারেজ তোমাকে চেষ্টা করতে হবে ভাইয়া 75 প্লাস রাখার চেষ্টা করো, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। 75 প্লাস রাখার চেষ্টা করো 100-র মধ্যে, আমি 100-র মধ্যে কথা বলতেছি, ঠিক আছে। জিপিএ সহ 75 প্লাস রাখার চেষ্টা করো, ইনশাল্লাহ একটা হয়ে যাবে আর কি। 19-এর आंसर তো বলেই দিলাম যে 19-এর आंसर এইটা হবে, যে ভেঙে দেখাইলাম না। 19-এর आंसर ডি, 19-এর आंसर হবে ডি নাম্বারটা, আর 20-এর आंसर হবে এ নাম্বারটা। আচ্ছা 75 প্লাস রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে জি ভাইয়া ক্লিয়ার। ওকে আচ্ছা, সো এরপর আসি ভাইয়া চার্টে আসি আর কি। চার্টগুলো আমরা একটু দেখি যে কি কি বলা হয়েছে। চার্টের মাধ্যমে অ্যালকেন প্রস্তুতির নিয়ম বলা হয়েছে। তো দেখো অ্যালকেন প্রস্তুতির ভাই অনেক নিয়ম আছে, ঠিক আছে। তো সব রিঅ্যাকশনগুলা আমরা একটা সুন্দরভাবে একটা চার্টের মাধ্যমে নিয়ে আসলাম আর কি। তো দেখো যখন অ্যালকেনকে তুমি কি করতে পারো, দেখো তো এই যে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, ঠিক আছে। কি বিক্রিয়া ভাইয়া? ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। সো ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায় কি ইউজ করা হয়, এটা কোশ্চেন আছে, সবাই কমেন্ট করো। সোডা লাইমের সংকেত সবাই কমেন্ট করো, সোডা লাইমের সংকেতটা দেখি সবাই কমেন্ট করো তো। যে পাবলিক হেলথ সাবজেক্টটা, পাবলিক হেলথ দেখা যায় যে একটু পরেই নেয় সবাই, মানে এখন পাবলিক হেলথে দেখা গেছে অনেক মানে এই লাস্ট কিছু বছর অনেক ভালো করতেছে আর কি, বাট তাও কেন জানি সবাই ফার্স্টে মানে পাবলিক হেলথ দেয় না। সো ফার্স্ট অফ অল দেখা যায় যে অনেকে ফার্স্টে দেয় ফার্মেসি অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মধ্যে একটা দেয়, বেশিরভাগ ফার্মেসি দেয়। তারপরে সেকেন্ডে অনেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেয় বা বায়োকেমিস্ট্রি দেয় আর কি। সো আমি যেটা দিছিলাম, আমি ফার্স্টে দিছিলাম ফার্মেসি, তারপর দিছিলাম বায়োকেমিস্ট্রি, তারপর দিছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর দিছিলাম হচ্ছে তোমার পাবলিক হেলথ, না তারপর দিছিলাম মাইক্রোবায়োলজি, তারপর দিছিলাম পাবলিক হেলথ, ঠিক আছে। 5 নম্বরে দিছিলাম পাবলিক হেলথ, তারপরে বোটানি, তারপরে জুওলজি। সো পাবলিক হেলথ দেখা যায় যে 130-40-এর মধ্যে থাকলে এই পাবলিক হেলথ পেয়ে যাওয়ার কথা আর কি, বুঝছো। আচ্ছা একজন কমেন্ট করছে NaOH, একজন কমেন্ট করছে CaO, দুইজনের মিলে হচ্ছে সোডা লাইমটা তৈরি হয়েছে আর কি, বুঝছো। সোডা লাইম হবে ভাই কি ভাবে দিলে? NaOH আর CaO দুইটা সহই সোডা লাইমের সংকেত, ঠিক আছে। NaOH প্লাস মানে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, দুইটাকে একসাথে কি বলা হয় ভাইয়া? সোডা লাইম বলা হয়, ঠিক আছে, সোডা লাইম বলা হয়। তো ভাই এটাকে ডি কার্বক্সিলেশন কেন বলা হচ্ছে? দেখো এখানে কার্বন ছিল কয়টা? 1টা 2টা 3টা কার্বন ছিল, ঠিক আছে। 3টা কার্বন থেকে এখানে কয়টা কার্বন হয়েছে বলো তো? 2টা কার্বন হয়েছে, ঠিক আছে। মানে একটা কার্বন কি হয়ে যায়? কমে যায়। কি হয়ে যায় ভাইয়া? কমে যায়। ডি মানে কি ভাইয়া? ডিহাইড্রেশন, ঠিক আছে। ডিহাইড্রেশন মানে কি? পানির পরিমাণ কমে যাওয়া। ডি কার্বক্সিলেশন, ঠিক আছে, কার্বনের পরিমাণ কি হয়ে যাবে? কমে যাওয়া। তাহলে দেখো এখানে 3টা কার্বন ছিল, এখানে 2টা কার্বন আসছে, তাহলে এটা কি বিক্রিয়া ভাইয়া? ডি কার্বক্সিলেশন। আর ডি কার্বক্সিলেশন ভাইয়া যে কি হবে? সোডা লাইম উৎপন্ন, মানে সোডা লাইমের সহযোগে করা হয় ডি কার্বক্সিলেশন বিক্রিয়াটা, এটা আমাদের জানা লাগবে। এরপর দেখো ভাইয়া আমাদের যেটা লাগবে উডস বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়, সবাই কমেন্ট করো। উডসের উতে উচ্চতর অ্যালকেন, উডসের উতে কি ভাইয়া? উচ্চতর অ্যালকেন, উতে কি ভাইয়া? উচ্চতর অ্যালকেন। উডস বিক্রিয়ার মাধ্যমে ভাই কি তৈরি করা হয়? উচ্চতর অ্যালকেন তৈরি করা হয়। উতে লেখো ভাইয়া উচ্চতর অ্যালকেন। উডস বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা হয় ভাইয়া? উচ্চতর অ্যালকেন তৈরি করা হয়, ঠিক আছে। উডস বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা হয় ভাইয়া? উচ্চতর অ্যালকেন তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা উডস বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন। এখন উচ্চতর অ্যালকেন কিভাবে ভাইয়া? তোমার এখানে ছিল কয়টা কার্বন ভাইয়া? এখানে ছিল 1টা কার্বন, বাট উৎপন্ন হয়েছে কয়টা কার্বন? 2টা। মানে তুমি যদি 3টা কার্বন নিতা, তুমি যদি প্রোপেন নিতা, তাহলে উৎপন্ন হইতো কি ভাইয়া? তোমার 6 কার্বনের হেক্সেন উৎপন্ন হইতো, ঠিক আছে। মানে যা দিবা তার ডাবল উৎপন্ন হয়, ঠিক আছে। তো এইটা এই উডস বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কি ইউজ করা হয় এটাও মাথায় রাখবা। শুষ্ক ইথার। কি ইউজ করা হয় ভাইয়া? শুষ্ক ইথার। আচ্ছা
এরপর ভাইয়া আসি হচ্ছে আমাদের, এটা আমরা বুঝলাম উডস বিক্রিয়ায় আমাদের কি নেওয়া হয়, শুষ্ক ইথান নেওয়া হয়। এরপর আসি ভাইয়া অ্যালকিন এবং অ্যালকাইন থেকেও কি তৈরি করা যায়, অ্যালকেন তৈরি করা যায়। অ্যালকিন এবং অ্যালকাইন মানে ডাবল এবং ডাবল থেকেও সিঙ্গেল আসা যায়, ট্রিপল থেকেও কিসে আসা যায় ভাইয়া, সিঙ্গেলে আসা যায় আর কি। তো ভাই ডাবল থেকে যদি সিঙ্গেলে আসতে যায় তাহলে প্রভাবক হিসেবে কি দেওয়া লাগবে, নিকেল দেওয়া লাগবে। 3 নাম্বার কার্বন থেকেও যদি 1 নাম্বার কার্বন আসতে হয় তাহলেও কি দেওয়া লাগবে ভাইয়া, তোমার নিকেল দেওয়া লাগবে। বাট এক্ষেত্রে তোমাদের যেটা জানতে হবে যে তুমি চাইলে এটা দেখবা যে আবার বইয়ে ভাগ আছে যে ফার্স্টে 3 দিয়ে মানে অ্যালকাইন থেকে অ্যালকিনে আসে, তারপরে অ্যালকিন থেকে অ্যালকেনে আসে আর কি। ওকে, সো এখানে আবার আলাদা একটা টেম্পারেচার দেওয়া আছে আর কি, যেটা এখানে আবার নাই। আচ্ছা, অনেক বড় অ্যালকেন। হ্যাঁ, এরপর দেখো, এরপর আসবে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া, ক্লিমেনসন। সো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কার ক্ষেত্রে হয়, মানে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি তৈরি করা হয় বা কার থেকে কি তৈরি করা হয়, এটা ইম্পর্টেন্ট। সো মনে রাখবে ভাই যে ক্লেমন কিনতে পাওয়া যায় না, ক্লেমন। সো ক্লেমনের কালার কি বলতো, সবুজ কালারের বোতল না, ওটার মনে এখন নতুন একটা বোতল বের হয়েছে নীল কালার, ঠিক আছে। ক্লেমনের কালার কি ভাইয়া, নীল কালার, ঠিক আছে। ক্লেমনের কালার কি ভাইয়া, নীল কালার, ঠিক আছে। ক্লেমনের কালার কি, নীল কালার। কেন নীল কালার, কারণ ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দেয় ভাইয়া কার্বনিল মূলক সমূহ, কে দেয়, কার্বনিল, ঠিক আছে। কার্বনিল, কার্বনিল কারা, অ্যালডিহাইড আর কিটোন, ঠিক আছে। অ্যালডিহাইড আর কিটোনকে বলা হয় কি, কার্বনিল মূলক, ঠিক আছে। কারণ কি এর মধ্যে বন্ড সিও আছে আর কি। সো এই কার্বনিল মূলকগুলা কি করবে, কার্বনিল মূলকগুলা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দিবে। আর এই কার্বনিল মূলকগুলা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করবে ভাইয়া, অ্যালকেন তৈরি করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে 3টা কোশ্চেন আসতে পারে, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কারা দেয়। ফার্স্ট অফ অল ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দেয় ভাইয়া কার্বনিল মূলক সমূহ কি তৈরি করে, অ্যালকেন তৈরি করে। প্রভাবক হিসেবে কারা ইউজ করা হয় ভাইয়া, জিঙ্ক, অ্যামালগাম আর গাঢ় HCl, ঠিক আছে। জিঙ্ক, অ্যামালগাম এবং গাঢ় HCl ইউজ করা হয়। জিঙ্ক, অ্যামালগাম এবং গাঢ় HCl ইউজ করা হয়। আচ্ছা, এরপর একটা আছে উলফ কিশনারের বিজারণ, এটা জাস্ট একবার দেখবা, উলফ কিশনারের বিজারণ একবার দেখলেই হবে আর কি। আচ্ছা, এরপর আসি ভাইয়া অ্যালকেনের গেল, এবার অ্যালকিনের রাসায়নিক কিছু বিক্রিয়া আছে। কি, অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া আছে। সো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জাস্ট কিছু কিছু দেখবো, যেমন মার্কোনিভের নিয়ম, মার্কোনিভের নিয়ম আছে, তারপরে বিপরীত মার্কোনিভের নিয়ম আছে বা খালাসের নিয়ম আছে আর কি। তো এগুলো আমরা পরবর্তীতে পড়তে পড়তে ইনশাল্লাহ জানতে পারবো আর কি, ঠিক আছে। এটা এখান থেকে আপাতত পড়ার দরকার নাই, বাট এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা যারা স্লাইড পাবা তারা তো দেখতেই পারবে আর কি। সো এটা মোটামুটি এখান থেকে আমরা দেখবো মার্কোনিভের এবং খালাসের নিয়ম। আচ্ছা, এরপর আসি ভাই অ্যালকাইন থেকে ইথানল মানে অ্যালডিহাইড এবং কি প্রস্তুত করতেছি বলতো, কিটোন প্রস্তুতের বিক্রিয়া আছে। কিছু কিসের প্রস্তুতি বিক্রিয়া আছে, কিটোন প্রস্তুতি বিক্রিয়া। তো দেখো অ্যালকাইন থেকে তুমি যখন অ্যালকিন তৈরি করতে হয় ফার্স্টে, তারপরে অ্যালডিহাইড তৈরি করতে হয়। অ্যালকাইন থেকে ডাইরেক্ট অ্যালডিহাইড তৈরি হয় না, অ্যালকাইন থেকে ফার্স্টে যেতে হয় অ্যালকিনে, মানে 3 নাম্বার বন্ড থেকে যেতে হয় 2 নাম্বার বন্ডে, সেই 2 নাম্বার বন্ড থেকে কিসে যেতে হবে, তোমার অ্যালডিহাইডে যাইতে হবে আর কি। একইভাবে কিটোনের ক্ষেত্রেও সেম, তোমার মানে অ্যালকাইন থেকে যেতে হবে কিসে, ফার্স্টে অ্যালকাইন থেকে যেতে হবে ফার্স্টে কিসে, অ্যালকোহলে, আর অ্যালকোহল থেকে তারপর যেতে হবে কিসে ভাইয়া, কিটোনে যাইতে হবে। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস বুঝার আছে, যদি বলে অ্যালডিহাইড তৈরি করতে তাহলে কিসে যেতে হবে, অ্যালকিনে যেতে হবে, ঠিক আছে। অ্যালডিহাইড বললে তোমার কিসে যেতে হবে ভাইয়া, অ্যালকোহল, এটাও অ্যালকোহল এটাও অ্যালকোহল, বাট দেখো এটার মধ্যে পার্থক্যটা কি, এটাও অ্যালকোহল এটাও অ্যালকোহল, সরি এটাও অ্যালকোহল এটাও অ্যালকোহল, বাট পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে এইখানে তোমার প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়েছিল, প্রভাবক হিসেবে তোমার 20% সালফিউরিক অ্যাসিড আর 2% এইচজি মানে মার্কিউরিয়াস সালফাইড, আর হচ্ছে এখানেও কি H+ এবং HgSO4 ইউজ করা হয়েছে। দুইটা জাস্ট কি প্রভাবকটা আলাদা করছে, যার ফলে এখানে কি হয়েছে, এখানে উৎপন্ন হয়েছে কিটোন আর এখানে উৎপন্ন হয়েছে কি ভাইয়া, অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, ঠিক আছে। দুইটা জাস্ট কি করছে, একই জিনিস, বাট এখানে কিন্তু একটু আলাদা আছে। দেখো যে তুমি যখন Hg+ তোমার হচ্ছে H+ এবং HgSO4 দিবা, তখন দেখো কি উৎপন্ন হয়েছে, এখানে দেখো যে তোমার এখানে CH3C CH2OH উৎপন্ন হয়েছে, বাট এক্ষেত্রে দেখো জিনিস যোগটা কিন্তু পুরোপুরি আলাদা, H2C CHOH আর কি, ঠিক আছে। এখানে উৎপন্ন হয়েছিল কিন্তু ইথানল, এখানে উৎপন্ন হয়েছিল কি ইথানল, আর এখানে দেখো তোমার কি উৎপন্ন হয়েছে, 3 কার্বনের অ্যালকোহল উৎপন্ন হয়েছে, ঠিক আছে। দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা আর কি, ঠিক আছে। সো এই জিনিসটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা,
এরপরে আসি হচ্ছে আমাদের এই যে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকেনের মধ্যে যদি পার্থক্যকরণ করতে হয় সেক্ষেত্রে আমাদের কি হবে। সো ফার্স্ট অফ অল ব্রোমিন সহযোগে পরীক্ষা করতে হবে। ব্রোমিন সহযোগে অ্যালকেনও কি করবে না, কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। অ্যালকেনের কোনো পরিবর্তন হয় না, মানে হচ্ছে যাদের সিঙ্গেল বন্ড থাকে মানে সিগমা বন্ড থাকে তাদের কোনো পরিবর্তন হয় না। বাট যাদের ডাবল বন্ড থাকে বা পাই বন্ধন থাকে, অ্যালকাইনেও তো কি আছে, পাই বন্ড আছে না, পাই বন্ড থাকলে কি হয়ে যাবে, বর্ণ বিনষ্ট হয়। এখানেও কি হবে, বর্ণ বিনষ্ট হবে, মানে পাই বন্ড। তাহলে আমি বুঝতে পারতেছি যে এটা কি আছে, পাই বন্ড আছে। সো পাই বন্ড আছে নাকি সেটা বোঝার জন্য যে পরীক্ষাটা করা হয় সেটা একটু সবাই লেখো, যে ব্রোমিন পানি পরীক্ষা আর KMnO দ্রবণ পরীক্ষা, ঠিক আছে। Br2 পরীক্ষা আর KMnO4 পরীক্ষা, Br2 পরীক্ষা আর KMnO4 পরীক্ষা, এই দুইটা পরীক্ষা করা হয় আর কি। সবাই এটা একটু লেখো আর কি, Br2 আর KMnO4 পরীক্ষা, এটার সাথে কি করা হয়, তোমার হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ততার মধ্যে পার্থক্য করা হয়, সম্পৃক্ত এবং অসম্পৃক্তর মধ্যে পার্থক্য করা হয় আর কি, ঠিক আছে। এছাড়াও আসতে পারে এক্সট্রা রাইটার ইনফরমেশন হিসেবে, যে এছাড়াও আমরা কিসের মাধ্যমে কোন কোন পরীক্ষার মাধ্যমে করতে পারি, এইটা একটু সবাই কমেন্ট করবা। সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষা আর Cu2Cl2 পরীক্ষা, ঠিক আছে। AgNO3 পরীক্ষা আর CuCl2 পরীক্ষা, ঠিক আছে। AgNO3 সবাই একটু আমার সাথে এটা কমেন্ট করো। ব্রোমিন দ্রবণ পরীক্ষা এটা সবাই জানো, CCl4 দ্রবণ পরীক্ষা এটাও সবাই জানো, বাট AgNO3 এবং Cu2Cl2 এটাও একটু আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো। এই দুটা পরীক্ষার সাহায্যে আমরা হচ্ছে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্য করতে পারি আর কি। সবাইকে এই দুটো সংকেত লেখো, AgNO3 আর Cu2Cl2, এটা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে আমাদের এই যে ছকটা আছে, এই ছকটা থেকে মোটামুটি তেমন কিছু লাগবে না। এখান থেকে জাস্ট এটা মনে রাখবা যে কোনটার মনোমার, মানে পলিমার হওয়ার আগে যে মনোমারটা থাকে, কোনটার মনোমার কোনটা আর কি, ঠিক আছে। যেমন দেখো ভাইয়া, পলিথিন, আমরা যেটা পলিথিন বলি না, এটা মেইনলি কোথা থেকে তৈরি হয়েছে, ইথিলিন থেকে তৈরি হয়েছে, যেটা থেকে পরে যে কি হয়ে গেছে, পলিথিলিন হয়ে গেছে আর কি, ঠিক আছে। এটা মোটামুটি জানি। আসে কোনটা ভাইয়া, টেফলন, আসে কোনটা, টেফলনটা আসে, ঠিক আছে। টেফলন, অলরন আর পলিস্টারিন, ঠিক আছে, এই দুইটা মাথায় রাখবা, ঠিক আছে। টেফলন, অরলন আর পলিস্টারিন, ঠিক আছে। টেফলন, অরলন আর একটা কোনটা ভাই, পলিস্টারিন, ঠিক আছে। টেফলন, অরলন আর পলিস্টারিন। তো ভাই টেফলনেরটা কি, টেফলনের পরে টেট্রাফ্লুরো ইথেন, ঠিক আছে, টেট্রাফ্লুরো ইথিলিন, টেট্রাফ্লুরো ইথিলিন, টেট্রাফ্লুরো ইথেনকে আমরা কি বলতেছি, টেফলন বলতেছি। আর এখানে একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ফেন্টন বিকারক। তোমরা অনেকে হয়তো নামও শোনো নাই, ফেন্টন বিকারক, এটা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে কে ভাইয়া, এই তোমার হচ্ছে এই যে টেফলন যে উৎপন্ন করতে হয় বা মানে পলিমার বানাইতে হয়, সেক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে কে ভাইয়া, ফেন্টন বিকারক। এই ফেন্টন বিকারকের সংকেতটা সবাই কমেন্ট করো, FeSO4 আর FeSO4 ফেরাস সালফেট আর H2O2, ঠিক আছে। FeSO4 FeSO4 আর এটা কি ভাই, H2O2, FeSO4 H2O2, সবাই একটু কমেন্ট করো। FeSO4 H2O2 এটাকে কি বলা হয়, এই দুটাকে একসাথে আমরা কি বলতেছি ভাই, এই দুটাকে একসাথে বলতেছি কি, ফেন্টন বিকারক। কি বলা হচ্ছে ভাই, ফেন্টন বিকারক। ফেন্টন বিকারক, সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো, এটার অ্যান্সারটা সবাই কমেন্ট করো, দেখি কে কে কমেন্ট করতেছো দেখি। উনিশের, আচ্ছা, ফেন্টন বিকারকের সংকেত সবাইকে কমেন্ট করতে বলছিলাম, সবাই কমেন্ট করে জানাও যে ফেন্টন বিকারকের সংকেত, সবাই কমেন্ট করো, ফেন্টন বিকারক, ঠিক আছে। ফেন্টন বিকারক FeSO4 প্লাস H2O2, ঠিক আছে। FeSO4 প্লাস H2O2। এই যে লাইভে 101 ছিল, 150, এখন 101 করে চলে গেল, কারণটা কি বলতো, ঘুম চলে আসছে এখন, দিন রাত পড়তে হবে আর কি, ঠিক আছে। এখন মানে চান্স পাওয়া হচ্ছে এখন মেইন উদ্দেশ্য আর কি, ঘুমানোর টাইম অ্যাডমিশনের পরও আছে আর কি। এখন মাত্র 11:43 বাজে, এখনই যদি তোমরা ডিমোটিভেট হয়ে যাও তাহলে তো হবে না, বুঝছো। ওকে, সবাই ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো, পড়তে বসো আবার।
আচ্ছা, FeSO4H2O2, FeSO4H2O2 সবাই কমেন্ট করছো, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসি হচ্ছে অরলন। অরলনের মনোমার কোনটা হবে? প্রোপিনাইট্রাইল, প্রোপিনাইট্রাইল, ঠিক আছে। আর পলিইথিলিনের তো জানোই, পিভিসিটা লাগবে কি ভাই? ক্লোরোইথিলিন, ঠিক আছে। পলিভিনাইল ক্লোরাইড যেহেতু, এই জন্য এটার নাম কি ভাই? ক্লোরোইথিলিন। সবাই একটু পিভিসিটাও কমেন্ট করবা, ক্লোরোইথিলিন। আর এইটা আমার সময় খুবই খুবই মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা জিনিস দেখো যে তোমার এই পিভিসি পিভিসি তৈরি করতে গেলে আমাদের প্রভাবক হিসেবে কোন কাজটা লাগে, ঠিক আছে। এখানে প্রভাবকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রভাবকটা খুবই খুবই ইম্পর্টেন্ট পিভিসির ক্ষেত্রে। প্রভাবকটার নাম মানে নামটা একটু সবার কমেন্ট করবা। HgCl2, তোমার হচ্ছে HgCl2, HgCl2, এটা একটু সবাই কমেন্ট করো তো। HgCl2, এটা একটু সবাই কমেন্ট করো। HgCl2, HgCl2 কার ক্ষেত্রে? HgCl2 হচ্ছে বা পিভিসির ক্ষেত্রে হচ্ছে HgCl2, পিভিসির ক্ষেত্রে HgCl2। আর এই যে এখানে যেটা আছে ফেন্টন বিকারও কার ক্ষেত্রে? টেফলনের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে ওইটা। আচ্ছা, এরপর সবাই 21 আর 22 নম্বর কোশ্চেনটা দ্রুত অ্যান্সার দিয়ে দাও। 21 এবং 22 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। 21 এবং 22। একুশ এবং 22 নম্বর কোশ্চেন HgCl2, হ্যাঁ Hg2 পিভিসির ক্ষেত্রে কোনটা ভাইয়া? HgCl2, ওকে। এরপরে 21 আর 22 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। সবাই 21 আর 22 নম্বর কোশ্চেনটা দ্রুত অ্যান্সার দাও তো। 21 এবং 22 নম্বর কোশ্চেনটা দ্রুত অ্যান্সার দিয়ে দাও, দ্রুত দ্রুত, 12টা বেজে যাচ্ছে। সবাই কি ঘুমাই গেছো? দ্রুত দ্রুত। সবাইকে আবার একটু জায়গায় দিই। এবার আবার এমসিকিউ তে পার্টে চলে আসছি। হুম। এন আচ্ছা, ও না, আচ্ছা আমি যে সোডিয়াম কমেন্ট করছো। আচ্ছা না, সারা করছো না, আচ্ছা ঘুমানোর আনসার দিছো যে ঘুমানো নাই, ঠিক আছে ওকে। বাকিরা আনসার দাও দ্রুত। মানে ঘুমানোর আনসার না, মানে অ্যান্সার দাও, মানে কোশ্চেন অ্যান্সার দাও। 21 আর 22 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? কোনটি টেফলনের মনোমার, ঠিক আছে। টেফলনের মনোমার কে ভাইয়া? টেট্রাফ্লুরো ইথিলিন, টেট্রাফ্লুরো ইথিলিন। টেট্রা মানে কত ভাইয়া? টেট্রা মানে ভাইয়া 4। তাহলে 4টা ফ্লোরিন কোথায় আছে? এই যে 4টা ফ্লোরিন অপশন একটাতেই আছে ভাইয়া, অপশন ডি তে আছে, ঠিক আছে, অপশন ডি তেই আছে। এরপরে ভাইয়া 22 নাম্বার কোশ্চেনের আনসার দাও। 22 এর আনসার কোনটা হবে ভাইয়া? 22 নাম্বার কোশ্চেনের আনসার দাও তো। আচ্ছা, থ্যাংক ইউ শেষ পর্যন্ত থাকার জন্য। 22 নাম্বারটা কি বলা হয়েছে? বিক্রিয়ার উৎপন্ন উৎপাদগুলি হলো, এখানে উৎপাদগুলো তোমাকে আজ করা হয়েছে, বলো তো এখানে উৎপাদ কোনটা হবে? তবে এটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। কোন বিক্রিয়া ভাইয়া? ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়াটা একটু আমি তোমাকে যদি বুঝাই, তো এখানে হচ্ছে ডাবল বন্ডটা ভেঙে যাবে। কি ভেঙে যাবে ভাইয়া? ডাবল বন্ডটা ভেঙে যাবে। তো ভাই ডাবল বন্ডটা ভেঙে গেলে দুই পাশে দুইটা জিনিস চলে গেল। এই পাশে একটা কার্বন গেল, এই পাশে কয়টা কার্বন গেল ভাইয়া? দুইটা কার্বন গেল। এই পাশে একটা কার্বন গেল, এই পাশে দুইটা কার্বন গেল। এখন এখান থেকে হয় তোমার অ্যালডিহাইড উৎপন্ন হবে, নাইলে কিটোন উৎপন্ন হবে, ঠিক আছে। এখন কিভাবে বুঝবো? তবে বুঝার উপায় হচ্ছে যে যেখানে ডাবল বন্ডটা ভাঙছে সেটার সাথে যে দুইটা কার্বন আছে না, এই দুইটা কার্বনে যদি কোনো হাইড্রোজেন থাকে তাহলে সেখান থেকে উৎপন্ন হবে অ্যালডিহাইড। আর যদি দুইটা কার্বনে কোনোটা যদি একটা যদি তোমার হচ্ছে হাইড্রোজেন না থাকে তাহলে সেখান থেকে উৎপন্ন হবে কি ভাইয়া? কিটোন উৎপন্ন হবে, ঠিক আছে। তো দেখো ভাই এখানে যে ডাবল বন্ডটা ছিল, এখানে যে দুইটা কার্বন আছে, দুইটাতেই কি আছে ভাইয়া? হাইড্রোজেন আছে, দুইটাতেই কি আছে? হাইড্রোজেন আছে। এখন যেহেতু দুইটাতে হাইড্রোজেন আছে তাহলে এখানে অ্যালডিহাইড উৎপন্ন হবে, কিটোন উৎপন্নের কোনো চান্স নাই। নেটই দেখি শেষ হয়ে গেছে, আল্লাহ। দেখো এখন সব একটু আবার আসো, আমি তো খেয়ালই করিনি, এদিকে আমি হটস্পট দিয়ে রাখছি, আমার নেটই শেষ হয়ে গেছে। বুঝলাম না এত দ্রুত নেট শেষ কিভাবে হয়ে গেল। আচ্ছা সবাই একটু আবার আসো দেখি।
তো ভাই আবার একটু বোঝান। আচ্ছা ভাই বুঝাচ্ছি, সমস্যা নাই। নেট প্রবলেম ভাই আপনার ওখানে, এখন ঠিক হয়ে গেছে? এখন দেখো তো ঠিক আছে নাকি? 22 নাম্বার বুঝি নাই ভাই। আচ্ছা আমি এতক্ষণ ধরে বুঝাইলাম। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, আবার বুঝাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারো নাই? আচ্ছা বুঝাচ্ছি, আবার ফার্স্ট থেকে বুঝাচ্ছি, সবাই একটু কানেক্টেড হয়ে যাও আবার। বুঝাচ্ছি। আচ্ছা সবাই একটু বলো, এখন নেট ওকে? এখন কি নেট ওকে আছে? একটু কমেন্ট করে জানাও তো, এখন কি ভাই নেট ওকে? এখন কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছো? এখন কি ভাই নেট ওকে আছে? ক্লিয়ার? জি ভাই, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো ভাই, এখানে আমি বুঝাচ্ছি। দেখো এটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া, এই যে O3 যুক্ত হয়েছে না, তার মানে এটা ওজনীকরণ বিক্রিয়া। এখন ভাই ওজনীকরণ বিক্রিয়ার কাহিনী যেটা, সেটা হচ্ছে এখানে ওজনীকরণ বিক্রিয়ায় ডাবল বন্ডটা এখানে ভেঙে যাবে, বুঝছো? ডাবল বন্ডটা ভেঙে যাবে। এখন ডাবল বন্ডটা ভেঙে যাওয়ার পরে এ পাশে যেটা আছে, মনে করো এখানে কয়টা কার্বন আছে ভাই? 2টা কার্বন আছে। এখানে কয়টা কার্বন আছে? 1টা কার্বন আছে। তাহলে 2 কার্বনের একটা যৌগ তৈরি হবে, 1 কার্বন একটা যৌগ তৈরি হবে। এখন ভাই এই যে যৌগগুলো তৈরি হবে, এগুলা হয় হবে অ্যালডিহাইড, নাইলে হবে কিটোন, ঠিক আছে? হয় হবে অ্যালডিহাইড, না হলে কিটোন। এখন আমি কিভাবে বুঝবো কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন? এটা বোঝার উপায় হচ্ছে, ডাবল বন্ডটা যেখানে ভেঙে যাচ্ছে তার সাথে যে কার্বনটা আছে, সেই কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটা হবে অ্যালডিহাইড, ঠিক আছে? আর যদি এখানে কোনো হাইড্রোজেন না থাকতো তাহলে সেটা কি হইতো বা, তাহলে সেটা হইতো কিটোন, ঠিক আছে? তাহলে যদি হাইড্রোজেন থাকে, ডাবল বন্ডটা যেখানে ভেঙে যাচ্ছে তার সাথে যুক্ত যে 2টা কার্বন আছে, 2টা কার্বনে যদি মনে করো একটাই হাইড্রোজেন আছে আর একটাই হাইড্রোজেন নাই, সো যেটাই হাইড্রোজেন আছে ওইটা থেকে উৎপন্ন হবে অ্যালডিহাইড, আর যেটা হাইড্রোজেন ছিল না সেটার সাথে উৎপন্ন হবে কিটোন, ঠিক আছে? সিম্পল হিসাব। সো দেখো এখন আমরা আসি যে কোথায় কি উৎপন্ন হয়েছে। দেখো এখানে তোমার কি উৎপন্ন হয়েছে? 2 কার্বনে, আমি বলছি কি, যেহেতু ডাবল বন্ডটা এই পাশে 2টা এই পাশে একটা আছে, তাহলে 2 কার্বনে একটা উৎপন্ন হবে, 1 কার্বনে একটা উৎপন্ন হবে। এখানে তোমাকে 3 কার্বনই দিয়ে দিচ্ছে, তাহলে এটা বাদ ফার্স্টেই, অপশন এ বাদ। অপশন বি নাম্বার কি বলা হয়েছে? এই যে 2 কার্বন, আর এখানে কি দিছে বলতো? 1 কার্বন। একটা দিছে অ্যালডিহাইড আর একটা কি দিছে? কার্বন ডাই অক্সাইড। হবে না তো? আমি তো বললাম যে 2 কার্বনের অ্যালডিহাইড উৎপন্ন হবে, এখানেও যদি এই কার্বনের সাথেও কি আছে? হাইড্রোজেন আছে, তাহলে 1 কার্বনে অ্যালডিহাইড উৎপন্ন হবে, তাই না? দুইটাই অ্যালডিহাইড উৎপন্ন হবে, যেহেতু এখানে কোনো মানে হাইড্রোজেন বাদে কিছু নাই, দুইটাতেই হাইড্রোজেন আছে, তাহলে দুইটাতেই অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে অপশন বি ও বাদ। অপশন ডির ক্ষেত্রে যদি দেখি, একটা মাত্র মানে ইয়া দেওয়া আছে, 2টা যৌগ উৎপন্নের কথা ছিল, একটা যৌগ দিছে, বাদ। এখানেও ভাই একই, যে একটা অ্যাসিড দিছে আর একটা কি দিছে? কার্বন ডাই অক্সাইড দিছে, এটাও বাদ। এটা দেখি ভাইয়া, এই দেখো 2 কার্বনের অ্যালডিহাইড, আর এটা কি ভাইয়া? 1 কার্বনের অ্যালডিহাইড। তাহলে অপশন কোনটা হবে ভাইয়া? তাহলে অ্যান্সার হবে কোনটা ভাইয়া? 22 এর ই। এবার কি সবাই বুঝতে পারছো? এবার কি সবাই বুঝতে পারছো? এবার কি সবাই বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও তো যে এবার ক্লিয়ার নাকি। এবার কি ক্লিয়ার? একটু কমেন্ট করে জানাও যে এবার তোমরা বুঝতে পারছো নাকি। 22 নাম্বারটা একটু কমেন্ট করে জানাও যে আমি কি বললাম ভাইয়া। তোমার ভাঙবে কোথায়? ডাবল বন্ডটা যেখানে আছে সেখানে ভাঙবে। ডাবল বন্ডের এই পাশে যদি 3টা কার্বন থাকে, তাহলে ওই 3টা কার্বনে দেখতে হবে যে ওইখানে কোনো হাইড্রোজেন ছিল নাকি ডাবল বন্ডের সাথে, ওই কার্বনটা যে কার্বনের সাথে যুক্ত হয়েছে সেখানে কোনো হাইড্রোজেন ছিল নাকি। যদি হাইড্রোজেন থাকে তাহলে ওটা অ্যালডিহাইড উৎপন্ন হবে, আর যদি ওই ডাবল বন্ডের ওখানে ব্রেকে বাম পাশে যদি হাইড্রোজেনটা না থাকতো তাহলে ওখানে অ্যালকোহল মানে তোমার হচ্ছে কিটোন উৎপন্ন হইতো। সহজ হিসাব, মানে এই ডাবল বন্ডটা ভেঙে এই পাশে যেটা তৈরি হচ্ছে, তো এই ডাবল বন্ডটা যে কার্বনের সাথে যুক্ত ছিল সেখানে হাইড্রোজেন আছে নাকি, যদি হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড, যদি হাইড্রোজেন না থাকে তাহলে কিটোন। সেম একই এটার ক্ষেত্রেও প্রযোজ্য। আশা করি এটা সবাই বুঝতে পারছো। 25 পর্যন্ত করাবো, আর 3টা অবজেক্টিভ আর করাবো না আজকে, মাথা দিয়ে ইয়া হয়ে যাবে। সবাই 23-24 আনসার দাও। 23 আর 24 নাম্বার কোশ্চেনটা আনসার দাও যে, আচ্ছা ওজনীকরণটা আমি ফার্স্ট টাইম আমি ভালোভাবে বুঝলাম, থ্যাঙ্কস, ওকে, ওয়েলকাম তাসলিমা ইয়াসমিন। আচ্ছা, নিচের বিক্রিয়াটির ভাইয়া প্রধান উৎপাদ কি? নিচের বিক্রিয়াটির প্রধান উৎপাদ কি? যে এখানে হচ্ছে তোমার কি আছে ভাইয়া? 2 কার্বনের অ্যালকোহল আছে আর কি, যেটাকে বলা হচ্ছে কি আমরা ইথানল বলতেছি। ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড তুমি এক্সেস পরিমাণে দিছো, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিছো। সো এখান থেকে তোমাকে কি উৎপন্ন হবে? সবাই 23 নাম্বার কোশ্চেনের আনসার দাও যে 23 এর আনসার কোনটা হবে? 23। তো দেখো ভাইয়া, এখান থেকে তোমার কি হচ্ছে, এই এক্সেসিভ যখন সালফিউরিক অ্যাসিডের কাজটা কি? পানিটাকে বের করে দেয়া। এই সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে ভাইয়া? নিরোধক হিসেবে কাজ করে। সো নিরোধক হিসেবে যখন কাজ করবে তখন দেখো কি হয়, এখান থেকে যদি তুমি পানিটা বের করে নাও, পানি বের করে নিতে গেলে কি লাগবে ভাইয়া? এইচ প্লাস ওএইচ না? পানি কি এইচ প্লাস ওএইচ মিলে কি পানি না? সো দেখো এখান থেকে কি হবে ভাইয়া? এখান থেকে একটা ওএইচ চলে যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে থাকবে কি ভাইয়া? CH2, CH2, আর এখানে কি হয়ে যাবে? ডাবল বন্ড। তাহলে CH2 ডাবল বন্ড CH2 উৎপন্ন হবে, মানে অ্যালকিন উৎপন্ন হবে, ঠিক আছে?
তাহলে এটা কি আর বিক্রিয়া হবে? অ্যালকিন তৈরির বিক্রিয়া ছিল, যে অ্যালকোহল থেকে যদি তোমার অ্যালকিন তৈরি করতে হয় তাহলে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিবা, সালফিউরিক অ্যাসিডটা পানিটা বের করে নিবে, যার ফলে এখানে কি হয়ে যাবে, ডাবল বন্ড তৈরি হয়ে যাবে, মানে অ্যালকিন তৈরি হয়ে যাবে। তাহলে 23 আনসার কোনটা হবে? 23 আনসার হবে ডি নাম্বারটা। 24 আসি, এটা তো ভাই কার নিয়ম বলো তো? এটা ভাই মার্কোনিভের নিয়ম, মার্কোনিভের নিয়ম। আচ্ছা এখানে দেখো কি বলা হয়েছে, এক্ষেত্রে এ যৌগ কোনটা হবে, কি বলা হয়েছে, এ যৌগ কোনটা, ঠিক আছে। তো হাইড্রোজেনটা কোথায় যাবে ভাইয়া? এটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়ার মতো, তেলা মাথায় তেল দেওয়ার মতো আর কি, তেলা মানে যেখানে তোমার হাইড্রোজেন বেশি সেখানেই যাবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই যাবে। তো ভাইয়া দেখো এখানে হাইড্রোজেন আর ব্রোমিন, সো এখানে যে কি হতে হবে, ডাবল বন্ডটা হচ্ছে ভেঙে যাবে, ডাবল বন্ডটা ভেঙে যায়, এক জায়গায় হাইড্রোজেন যুক্ত হবে, এক জায়গায় ব্রোমিন যুক্ত হবে। এখন কথা হচ্ছে কোথায় হাইড্রোজেন যুক্ত হবে, কোথায় ব্রোমিন যুক্ত হবে। তো ভাইয়া এখানে হাইড্রোজেন আছে দুইটা, এখানে হাইড্রোজেন আছে একটা, তো ভাই যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই যে হাইড্রোজেনটা যুক্ত হবে, মানে এখানে হয়ে যাবে ভাইয়া CH3, আর এখানে হয়ে যাবে কি ভাইয়া CHBr2, CH মানে এখানে CH তো CH থাকবে, ব্রোমিনটা এসে যুক্ত হয়ে যাবে, তার মানে CHBr2 হবে, ঠিক আছে। তাহলে CH3 CHBr2 কোন অপশনে আছে ভাইয়া? 24 এর এ নাম্বারে আছে, ঠিক আছে। হ্যাঁ মার্কোনিভের নিয়ম। আচ্ছা আচ্ছা যাও 26 পর্যন্ত, যেহেতু স্লাইডে আছে 25 26, তাহলে 25 আর 26 নাম্বার কোশ্চেনটা দ্রুত অ্যান্সার দিয়ে দাও, আজকে দিনের শেষ, 12টা বাজে, 12টার মধ্যে শেষ করে দিব। বলো 25 25 বলো 25 25 আর 26। জৈব যৌগের দ্বিবন্ধনের অবস্থা নির্ণয় কোনটি ব্যবহৃত হয়? এটা একটু মাথাটা খাটাও, একটু হচ্ছে মাথার আইকিউটা, মানে আইকিউ না, মানে একটু যা পড়া আসলাম একটু, মানে কোশ্চেনে ঘুরায় পেঁচায় আসছে, সো আশা করি পারবা। 25 এর আনসারটা দাও সবাই, 25 25 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও, 25 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। 25 আর 26 সবার পারার কথা, পড়ানো জিনিস, ঠিক আছে। আচ্ছা 25 আর 26 সবার পারার কথা, একটা এ ইউনিটে আসছে একটা ডি ইউনিটে আসছে। ভাইয়া কেমিস্ট্রি কি মেডিকেলের মতো ডায়াগোনাল লাইন পড়তে হবে? না ভাইয়া, এটা মেডিকেলের মতো ডায়াগোনাল লাইন পড়লে চান্স হবে না, মেডিকেলের কোশ্চেন আর এই কোশ্চেন আলাদা, মেডিকেলে তো অনুশীলনীতেই কোশ্চেন আসে, জাহাঙ্গীরনগর ডিতে অনুশীলনীতে খুব একটা কোশ্চেন আসে না আর কি, বুঝছো। সো তোমাকে অবশ্যই ভার্সিটি কোশ্চেনগুলো সলভ করতে হবে, ডিইউ জেইউ আর ইউ কোশ্চেনগুলো সলভ করতে হবে, ওকে। আর যারা এখনো ভর্তি হও নাই, ঠিক আছে, তারা দ্রুত ভর্তি হয়ে যাও, এক্সাম ব্যাচ অথবা কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, যেটা তোমার জন্য সুইটেবল হয়, ভর্তি হয়ে যাও দ্রুত। ভর্তি হতে পেজে মেসেজ দাও 01643142477, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে হবে, অথবা অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে নক দিলেই হবে আর কি, ওকে। 01643142477, টাইম বেশি নাই, মাত্র 10 দিনের মতো আছে, সো বেশি বেশি এক্সাম দাও, আর যদি ক্লাসে দরকার হয় ক্লাসও করো, যাই করো না কেন ভাই চান্সটা পাও, তোমার চান্সে, মানে তোমার অবস্থা তো আমি এখানে থেকে বুঝতেছি না, তুমি অনলাইনে আসো, সো তোমার যেটা দরকার সেটা করো, এখানে চান্স পাওয়ার জন্য যেটা দরকার, একটা প্রাইভেটে ফার্মেসিতে পড়তে গেলে মনে করো অনেক টাকা, বুঝছো, প্রায় 16 থেকে 20 লাখ টাকা আমি দেখলাম, মানে ভালো মানের প্রাইভেটে পড়তে গেলে, ফার্মেসিতে পড়তে গেলে 20 লাখের মতো, তাও 4 বছরের কোর্স, ঠিক আছে। আমাদেরটা তো জাহাঙ্গীরনগর এটা 5 বছরের কোর্স, ঠিক আছে, 5 বছরের কোর্সে তাহলে ওইটা আরো প্রায় 25 লাখ 30 লাখের মতো হয়ে যাইতো, কারণ ল্যাবের একটা টাকা আছে, সবকিছু টাকা আছে। আর এইখানে তোমার হচ্ছে মাত্র ভর্তির সময় মনে হয় নিবে 8,000 টাকা, ভর্তির সময় আমাদের সময় নিছিল 8,000 টাকা, ঠিক আছে, ভর্তির সময় মাত্র 8,000 টাকা নিবে, তাও এই 8,000 টাকা তোমার উঠে আসে, ঠিক আছে। কেমনে উঠে আসে দেখো, তোমার হচ্ছে প্রতি, মানে তুমি যদি মেরিটে থাকতে পারো, টপ মানে টোটাল যে স্টুডেন্ট আছে 50%-এর মধ্যে থাকতে পারো, তোমাকে প্রতি মানে এককালীন তোমাকে 6,000 টাকা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, 6,000 টাকা দেওয়া হবে। তো ফার্স্ট ইয়ারে তুমি যদি টপ ইয়ার মধ্যে থাকো, মানে 50%-এর মধ্যে থাকতে পারো, তাহলে তোমাকে 6,000 টাকা একবার দিবে, সেকেন্ড ইয়ারে আবার 6,000 টাকা দিবে, সেকেন্ড ইয়ারে যদি তুমি থাকতে পারো, রেজাল্ট ভালো করো, এভাবে প্রতি বছর তোমার 6,000 টাকা করে দিবে। আর তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হও, ফার্স্ট হলে তোমাকে প্রায় 18,000 টাকা দেওয়া হবে, ঠিক আছে, 18,000 টাকা দেওয়া হবে, আর 6,000 টাকা তো আলাদা আছেই, ঠিক আছে। তো তুমি উল্টা আরো টাকা পাচ্ছ, তোমার টাকা দেওয়ার থেকে টাকার উল্টা পাচ্ছ, আর এক্সট্রা তো তেমন কোনো খরচই নাই। সো বুঝতেই পারতেছো যে এখানে তোমার খরচটা কতটা কম। তো পড়াশোনার মানও আল্লাহর রহমতে খারাপ না, অনেক যথেষ্ট ভালো আর কি, এমন না যে পাবলিকে বলে যে পড়াশোনা হয় না, তা না। সকাল থেকে আমাদের ক্লাস থাকে, প্রায় বিকাল, আজকে ক্লাস শেষ হয়েছে 5টার সময়, বিকাল 5টায় ক্লাস শেষ হয়েছে, ক্লাস শুরু হয়েছে সকাল 9টায়, আগামীকালও সকাল 9টায় ক্লাস, ঠিক আছে। তো প্রচুর প্রেশারও আছে আর কি, তার মাঝখানে জানুয়ারিতে এই যে 10টা 11টা বেজে গেল আর কি, বুঝতেই পারতেছো মানে।
অপশন কোনটা হবে না অ্যানসার হবে কার্বন ডাই অক্সাইড দিছে এটাও বা নেট মনে চলে গেছিল আবার আসছে আছে নেট যে এত ঝামেলা করতেছে ওকে এটা এখন আসছে আবার আচ্ছা তো যেটা বললাম আর কি সো যাই করো না কেন ভাই টাকা তোমাদের জন্য খুবই কম সো এই টাকায় যদি ভর্তি হতে চাও ভর্তি হয়ে যায় তো আচ্ছা সো দেখো ভাই এখানে বলা হয়েছে জৈব যৌগের দ্বিবন্ধনের অবস্থান সো দেখো ওই যে দ্বিবন্ধনের অবস্থান জানার জন্য আমরা কি করি ওই যে ওজনীকরণের সাহায্যে কি করছিলাম ভাই ওই যে অ্যালডিহাইড আর কিটোন উৎপন্ন করছিলাম না অ্যালডিহাইড আর কিটোন উৎপন্ন করছিলাম না জৈব যৌগের ওই তোমার হচ্ছে ইয়ার সাহায্যে ওজনের সাহায্যে ওজনের কাজ এটাই যে দ্বিবন্ধনটা কোথায় আছে সেটা খুঁজে বের করে অ্যালডিহাইড এবং কিটোনটা তৈরি করে দেয় বুঝছো তাহলে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে জৈব যৌগের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় আমাদের কি লাগে ভাইয়া তোমার হচ্ছে অ্যালডিহাইড তোমার সিএইচও এবং সিও লাগে আর কি বুঝছো সিএইচও এবং মানে ওয়াইফাই এর যে এত বাজে অবস্থা মানে আজকে মনে হয় মাসের 30 তারিখ হয়ে গেছে নেট অফ করে দিছে মনে হয় একটু অবস্থা আচ্ছা এরপরে দেখি ভাই আমরা 26 নাম্বার কোশ্চেনটা দেখি যে কি বলা হয়েছে দেখো সো এইটার অ্যানসারটা সবাই দিয়ে দাও 26 এর অ্যানসারটা 26 নাম্বারটা কি হয়েছে দেখো 2rx 2na দেখো এখানে আর মূলক কয়টা ছিল আর মূলক ছিল ভাই একটা আর কয়টা ছিল একটা ছিল মোবাইল ডিসপ্লে অন করতে হবে আর মূলক ভাই কয়টা ছিল এখানে একটা ছিল আর কি তাহলে উৎপন্ন যেটা হবে সেটা আর মূলক কয়টা হবে বলো তো সেটা আর মূলক হবে ডাবল ঠিক আছে এখানে যেহেতু একটা ছিল এখানে উৎপন্ন হয়েছে কয়টা দেখো তো দুইটা আর উৎপন্ন হয়েছে তাহলে আমরা কিন্তু পড়ছিলাম যে উডস বিক্রিয়ায় কি তৈরি হয় উচ্চতর অ্যালকেন তৈরি হয় ঠিক আছে এখানে একটা কার্বন থেকে যেহেতু বা একটা আর থেকে যেহেতু ডাবল আর তৈরি হয়েছে তাহলে এটা কোন বিক্রিয়া হবে ভাইয়া উডস বিক্রিয়া হবে কোন বিক্রিয়া হবে উডস বিক্রিয়া হবে আর কি উডস বিক্রিয়া ঠিক আছে আচ্ছা না এটা হচ্ছে তোমার প্রিপেইড সিস্টেম আর কি ঠিক আছে অটোমেটিক বন্ধ করে দেয় এখন আর কি পাঠাইলে তারপরে অটোমেটিক চালু হয়ে যাবে আর কি এরকম সিস্টেম আর কি সো এখন দেওয়া লাগবে ক্লাসের মাঝখানে তো এখন শেষ হয়ে গেছে এখন তো দেওয়া একটু প্যারা আচ্ছা সমস্যা নেই এরপর হচ্ছে 27 এবং 28 নাম্বার কোশ্চেনটা দিয়ে শেষ করি যেহেতু নেটের প্রবলেম হয়েছে তাহলে 27 একটু ভালো মতো শেষ করি না হলে হচ্ছে না ভালো লাগতেছে না দেখো CH3 CH2 Cl KOH অ্যালকোহলিক আর এখানে কি উৎপন্ন হবে ঠিক আছে তবে এখানে অ্যালকোহলিক একটা আছে আর একটা কি আছে বলতো এখানে অ্যালকোহলিকের জায়গায় অনেক সময় একিউ থাকে মানে পানি থাকে বা অ্যাকুয়াস থাকে আর কি তো অ্যালকোহলিক থাকলে মনে রাখবে ভাইয়া অ্যালকিন উৎপন্ন হয় ভাইয়া অ্যালকোহলিক থাকলে ভাইয়া কি উৎপন্ন হয় অ্যালকিন উৎপন্ন হয় ঠিক আছে অ্যালকোহলিক থাকলে কি অ্যালকিন দেখো কি কি থাকতে পারে হয় তোমার অ্যালকোহলিক থাকতে পারে নাইলে অ্যাকুয়াস থাকতে পারে তো উৎপন্ন হবে হয় ভাইয়া অ্যালকিন উৎপন্ন হবে নাইলে ভাইয়া অ্যালকোহল উৎপন্ন হবে হয় ভাইয়া অ্যালকিন উৎপন্ন হবে না হলে অ্যালকোহল উৎপন্ন হবে তো ভাই এখানে তো তোমার অ্যালকোহলই আছে লেখা তো আছে অ্যালকোহল কেওএইচ অ্যালকোহলিক দিছো অ্যালকোহল দিলে অ্যালকোহলিক উৎপন্ন হবে না তাহলে অ্যালকোহলিক দিলে কি উৎপন্ন হবে ভাইয়া অ্যালকিনটা উৎপন্ন হবে আর অ্যাকুয়াস দিলে ভাইয়া কোনটা উৎপন্ন হবে অ্যাকুয়াস দিলে ভাইয়া ওই অ্যালকোহলটা উৎপন্ন হবে আর কি ঠিক আছে ভাইয়া এটা মাথায় রাখবা তাহলে অ্যালকোহলিক দিলে ভাইয়া অ্যালকিন আর অ্যাকুয়াস দিলে কি ভাইয়া অ্যালকোহল উৎপন্ন হবে সো এখানে তুমি কোনটা দিছো ভাইয়া অ্যালকোহলিক দিছো তাহলে কি উৎপন্ন হবে ভাইয়া অ্যালকিন উৎপন্ন হবে তাহলে অ্যালকিন কোথায় আছে ভাইয়া এই যে বি তে আছে ঠিক আছে বি উৎপন্ন হবে আর যদি এখানে অ্যাকুয়াস লেখা থাকতো তাহলে কোনটা উৎপন্ন হতো ভাইয়া তাহলে হচ্ছে এ নাম্বারটা উৎপন্ন হতো এটা কি সবাই বুঝতে পারছো তাহলে 27 এর आंसर হবে কোনটা ভাইয়া বি নাম্বারটা না না আজকে আর এনার্জি নাই 28 নাম্বার পর্যন্ত শেষ ওজোনালাইসিস বিক্রিয়ায় কোন অ্যালকিন থেকে প্রোপানল ও প্রোপানন উৎপন্ন হয় ঠিক আছে এটা आंसर দাও একটু আগে করাইছি ওজোনালাইসিস করাই আসছি 28 নাম্বার আচ্ছা ঠিক আছে যাও 30 পর্যন্ত তো বলছো করাই দি 30 পর্যন্তই করাই দি শেষ সবাই 28 নাম্বারটা বলো 28 आंसर দ্রুত শেষ করে রাখো ওজোনালাইসিস অ্যালকিন থেকে প্রোপানল আর প্রোপানন উৎপন্ন হয় ঠিক আছে
প্রোপানেল আর প্রোপানন। আচ্ছা দেখি এটার আনসার দাও, 28 এর আনসার দাও, 28। দেখো 28 নাম্বারটা আমি দেখবো যে কে কে আনসার দাও। আচ্ছা থাক 28, যেহেতু আমাদের কোশ্চেন টোটাল 56টা আছে, আমরা এই লেভেল ওয়াইজ যাই, অর্ধেক করি, তাহলে 28টা করি আর কি সলভ আজকে, ঠিক আছে, বাকি 28টা পরে। সো সবাই 28 নাম্বার কোশ্চেনটারে অ্যান্সার দিয়ে দাও। সবাই 28 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও, 28। ওজোনালাইসিস বিক্রিয়ায় কোন অ্যালকিন থেকে প্রোপানেল ও প্রোপানন উৎপন্ন হয়? আঠাইশের এ। আচ্ছা দেখো ভাই, এখানে কি বলা হয়েছে, প্রোপানেল আর প্রোপানন উৎপন্ন হয় কোন অ্যালকিন থেকে, ঠিক আছে। তো প্রোপানেল আর প্রোপানন একটু আগে তোমাদের বুঝে আসলাম যে এখানে কি উৎপন্ন হয়েছে, দেখো তো ভাই অ্যালডিহাইড, আর এখানে কি উৎপন্ন হয়েছে ভাই কিটোন। তাহলে তোমাকে ডাবল বন্ড যেটা আছে, ডাবল বন্ডের এক পাশে যে কার্বন, ডাবল বন্ডের দুই পাশে তো কার্বন থাকে, এক পাশের কার্বনে হাইড্রোজেন থাকবে যেহেতু এখানে অ্যালডিহাইড আছে, এবং আরেক পাশের কার্বন যেহেতু কিটোন, তার মানে এখানে কোনো কি থাকা যাবে না, কার্বন থাকা যাবে না। তোমাকে এইটা খুঁজতে হবে। তবে এইটা আমি আগে খুঁজি। দেখো এই কার্বনের এই পাশেও ডাবল বন্ড আছে, তার মানে এখানে হাইড্রোজেন আছে, এখানে আবার হাইড্রোজেন আছে, তাহলে অপশন বি বাদ ফার্স্ট অফ অল। অপশন সি তে যদি আসি, দেখো এইটা আবার মেলে। অপশন সি দেখো, অপশন সরি ডি দেখো, যদি এখানে যে ডাবল বন্ড আছে সাথে যে কার্বনটা আছে এখানে হাইড্রোজেন আছে, ঠিক আছে, অ্যালডিহাইড, বাট এখানে যে কার্বন আছে এখানে থেকে কিটোন হবে, তাহলে অপশন ডি টা মেলে। আর কোন কোন অপশন মেলে এটা একটু দেখি। দেখো এইটা যদি আমি দেখি, দেখো এইটায় একটা এখানে কি আছে, এখান থেকে কিটোন উৎপন্ন হবে, যেহেতু এখানে কোনো হাইড্রোজেন নাই, এখানেও কি উৎপন্ন হবে, কিটোন উৎপন্ন হবে, তার মানে দুইটাই কিটোন উৎপন্ন হচ্ছে, আমার তো একটা অ্যালডিহাইড একটা কিটোন লাগবে। এই কার্বনটা দেখি এখানে ডাবল বন্ড আছে, এর সাথে একটা হাইড্রোজেন নাই কোনো, তার মানে এখান থেকে কিটোন উৎপন্ন হবে। আর এখানে কি উৎপন্ন হচ্ছে, সি এর সাথে এইচ আছে, তার মানে এখান থেকে কি উৎপন্ন হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে অপশনে শর্ত মেলে কে কে ভাইয়া, অপশন এ ও শর্ত মেলে, অপশন ডি ও শর্ত মেলে। এখন আমাকে দেখতে হবে ভাইয়া কার্বন সংখ্যার উপর কি বলছে, প্রোপানেল আর প্রোপানন মানে দুইটাই কয় কার্বনের হবে ভাইয়া, 3 কার্বনের হবে। এখানে কয় কার্বন আছে ভাইয়া, 2 কার্বন আছে, তাহলে 2 কার্বনের অ্যালডিহাইড, 2 কার্বনের অ্যালডিহাইড কি প্রোপানেল নাকি ইথানল, 2 কার্বনের অ্যালডিহাইড ইথানল। এখানে দেখি তো ভাই কয় কার্বনের অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে, 1 2 3, 3 কার্বনের, মানে প্রোপানেল। তাহলে অ্যানসার কোনটা হবে ভাইয়া, অ্যানসার হবে এ নাম্বারটা। 28 এর অ্যানসার সি কে বলছো না, এ হবে। 28 এর অ্যানসার এ নাম্বারটা হবে। তো সবাইকে এটা বুঝতে পারছো, সবাইকে এটা বুঝতে পারছো? বুঝতে পেরে থাকলে একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। সবাই একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি আর কি, ওকে ক্লিয়ার। আজকের ক্লাসটা কেমন লাগছে তোমাদের কাছে একটু কমেন্ট করে জানাও দেখি। জি ক্লিয়ার, ওকে। নাজমুল নাহিদ তুমি এখনো যাও নাই? তোমায় তো বললাম নামাজ পড়ে আসো, নামাজ পড়ে এসে আবার ক্লাস করবো, সমস্যা নাই তো, ক্লাস তো শেষ। ওকে ক্লিয়ার। আচ্ছা সো ভাইয়ারা, তোমরা যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, টাইম বেশি নাই। তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে যাও, এক্সাম ব্যাচের ফি দেওয়া আছে মাত্র 350 টাকা। আর যারা তোমার হচ্ছে কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে হবে, অথবা পেজে মেসেজ দিলেই হবে আর কি, তোমাদের ওখানে কোর্স ফি জানিয়ে দেওয়া হবে আর কি, ওকে। সো তোমরা হচ্ছে একটা কাজ করবা, সেটা হচ্ছে ভাইয়া এই নাম্বারে যোগাযোগ করলেই হবে, 01643142477, ওকে, অথবা পেজে মেসেজ দিলেই হবে। এবং নামাজ পড়ে আসছো নাজমুল নাহিদ, ওকে থ্যাংক ইউ। আচ্ছা কত মার্কস পেতে হবে মেয়েদের জন্য ফার্মেসি? আচ্ছা স্লাইডে একটু দিয়ে দিয়েন এখন। আচ্ছা স্লাইডে তো এখানে তোমার 56টা কোশ্চেন আছে বুঝছো, এখানে স্লাইড তো আমি সম্পূর্ণ শেষ করিনি, এখন অনেক বাকি আছে, ঠিক আছে, অর্ধেক। সো এটা পুরোপুরি শেষ করে তারপরে তোমার স্লাইডটা আপলোড আমি দিয়ে দিব বুঝছো। টোটাল 60টা স্লাইড আছে বুঝছো, আজকে 29 নাম্বার পর্যন্ত পড়াইছি, অর্ধেকের মতো শেষ করছি, বাকি অর্ধেক ইনশাল্লাহ পেইড ব্যাচে পড়াই দিব। সো ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব, কালকের প্রশ্নের মধ্যে তোমাদের অর্গানিকটা কমপ্লিট করে দিব আর কি, ঠিক আছে, কালকে ইনশাল্লাহ চেষ্টা করব শেষ করে দেওয়ার। সো সবাই কি বুঝতে পারছো? আচ্ছা সো ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং নিজের উপর বিশ্বাস রাখো, পড়াশোনা করো, বেশি দিন নাই। এই 10 দিনই যারা হচ্ছে হাল ছেড়ে দিবে, পড়াশোনা কমাই দিবে, তাড়াতাড়ি মানে ঘুমাই যাবো বা ইয়া করবো, তারা কিন্তু চান্সটা মিস করবা।
এখন তোমার চেষ্টা করতে হবে ভাই 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা বা 15-16 ঘন্টা পড়ার চেষ্টা করো। কারণ পরীক্ষার 1-2 দিন আগে তুমি এমনি পড়তে পারবে না, তোমার যাতায়াত করা লাগবে, যাওয়া আসা লাগবে, ওই সময় পড়তেই পারবা না। সো আজকে তো ভাই কয় তারিখ? আজকে 30 তারিখ। সো 30 তারিখ, 31 তারিখ 2 দিন আছে। আর ওইদিকে যদি 9 তারিখ পরীক্ষা হয়, তোমার 7 তারিখের মধ্যেই ইয়া করা লাগবে। তাহলে 7 আর 2 9, আর ধরলাম 10 দিন আছে। তো এই 10টা দিন ভাইয়া নিজের 100% যদি ক্যাপাবিলিটি থাকে 110% দেওয়ার চেষ্টা করো, বুঝছো? 100% যদি তোমার সক্ষমতা থাকে 110% দেওয়ার ট্রাই করো আর কি, বুঝছো? 110% দেওয়ার ট্রাই করো, নিজের বেস্টটা দাও, কারণ সুযোগ লাইফে বারবার আসে না। এই সুযোগটা তুমি লুফে না নিলেও তোমার কম্পিটিটর যারা আছে তারা কিন্তু লুফে নিবে। সো তুমি কেন হাল ছাড়বা? তুমিও তো তাদের মতোই, তাদের মতো তোমারও 2টা হাত আছে, তাদের মতো তোমারই 2টা পা আছে, সবকিছুই আছে, তাই না? তো তারা যদি পারে তুমিও পারবা। নিজের উপর বিশ্বাস রাখো আর কি, ঠিক আছে? কত মানুষ আছে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে A+ নাই, 3-4 মার্কস কাটতেছে, তাও টপ টপ পজিশনে চান্স পাচ্ছে আর কি, ঠিক আছে? এরকম অনেক এক্সাম্পল আছে। সো তুমি কেন পারবা না? তারা যদি 3-4 মার্কস কেটেও যদি টপ করে, তোমার তো কোনো মার্কসই কাটা যাচ্ছে না। আর আমি যদি মার্কস কাটা যায়ও থাকে, তাহলেও কেন পারবে না? তোমার পারতে হবে, বুঝছো? সো ভাইয়া বেস্টটা দাও, আল্লাহ ভরসা, আল্লাহর উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ। এখানে ভাগ্যও তো একটা ফ্যাক্ট আছে। সো নামাজ কালাম পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, ভালো মতো পড়ো। আমি রাত্রে পড়তাম, অনেকে সকালে পড়ে। সো তোমার যেটা সুইটেবল হয় ভাইয়া পড়ো, চান্স পাবা। ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার কোনো ম্যাটার না, পড়াটাই ম্যাটার। ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে একটা যে সমস্যা হয় যে ফার্স্ট টাইমার হচ্ছে আগে কোশ্চেন প্যাটার্নটা বোঝে না, সেকেন্ড টাইমার একটু এক্সপিরিয়েন্স থাকে, এটাই জাস্ট পার্থক্য। বাট তুমি এই পার্থক্যটা কি করতে পারবা? দূর করতে পারবা বেশি বেশি এক্সাম দিয়ে, বা বেশি বেশি মানে প্লাস বেশি বেশি হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক সলভ করে আর কি। তো এই কয়েকটা দিন একটু চেষ্টা করো, কোশ্চেন ব্যাংকটা একটু জোর দাও, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়ো, কোশ্চেন ব্যাংক থেকে ইনশাল্লাহ কমনটা আসবে। সো দেখা হবে ইনশাল্লাহ ভাই নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।